নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসামান্য দিনলিপি তৃণাঙ্কুর চতুর্থ তথা শেষ পর্ব। বেলা পড়ে এসেছে। রাঙা রোদ দূরের পাহাড়ের মাথায়, শালবনে, রাঙামাটির টিলার গায়ে। চারিধার কত নিঃশব্দ। আকাশ কেমন নীল। অনেকদিন এমন মনের আনন্দ পাইনি। কলকাতার মুমূর্ষু নিস্তেজ মন কাল সারা রাত ও আজ সারা দিনের মাঝে বন্য সৌন্দর্য দেখে, প্রথম বসন্তে ফুটন্ত পলাশ বনের ও ধাতুক ফুলের প্রাণবন্ত রূপ দেখে ইব স্টেশনের অরণ্য, নদী, পর্বত সমাচ্ছন্ন বিরাট পটভূমির দৃশ্যে এক মুহূর্তে তাজা হয়ে উঠল। কি ঘন শালপলাশের বন, কি সুন্দর জনহীন প্রান্তর, দূরে দূরে নির্জন পর্বতমালা। মন অভিভূত হয়ে পড়ে, কিন্তু হৃদয়ের অভ্যন্তরে মাথা সতেজ হয়ে ওঠে। রোদ কি অপূর্ব রাঙা হয়ে এসেছে। স্টেশনের পাশের পথটা দিয়ে সোমড়ার হাট থেকে সাঁওতালি মেয়েরা হাট করে ঝুড়ি মাথায় নিয়ে যাচ্ছে। হাটটায় এইমাত্র আমি, প্রমোদবাবু ও কিরণবাবু বেড়াতে গিয়েছিলাম। বেগুন, রেড়ির বীজ, কচি ইঁচড়, চিংড়ি, কুমড়ো, খই, মুড়ি বিক্রি করছে। এক জায়গায় একটি সাঁওতালি যুবতী ধান দিয়ে মুড়কি নিচ্ছে। এই হাটের সামনে একটা প্রাকৃতিক জলাশয়ে আমরা স্নান করলুম। ভারী আনন্দ পেয়েছি আজ। ভাগলপুর ছেড়ে আসবার পরে এত আনন্দ সত্যি অনেক কাল পাইনি। রোদের রাঙা রং অতি অপূর্ব। ডাকবাংলো থেকে লোক জিজ্ঞেস করতে এসছে আমরা রাত্রে কি খাবো। সকালে আমরা রওনা হলাম। পথে কি সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা, শিশির করে পাহাড়ি নদী বয়ে চলেছে। কতগুলি লোক একটা কাঠের পুলের ওপর খড় বিছিয়ে দিচ্ছে। তারা বললে পাটোয়ারির ছেলে পথে চলে গিয়েছে। পাহাড়ি করবীর দল জলের ধারে ফুটে রয়েছে। শান্ত শাল পলাশের বনের ছায়া। এখানে সবাই উড়িয়া বলি বলছে। এমন ভালো লাগে। নীল আকাশের তলে অফুরন্ত বাঁশের জঙ্গল। শাল পলাশের বনে রোদ ক্রমে হলদে হয়ে আসছে। গ্রিন্ডোলা থেকে গভীর অরণ্যের মধ্যে দিয়ে 7-8 মাইল পথ হেঁটে দুপুরে বিক্রমখোলে পৌঁছলাম। বিক্রমখোলের গায়ে প্রাগৈতিহাসিক যুগের পাথরে উৎকীর্ণ লিপি আবিষ্কৃত হয়েছে, তাই দেখবার জন্য আমরা এখানে এসেছি। লেখাটা ভারী চমৎকার জায়গায়। একটা লাইমস্টোন ক্র্যাগের নিচে ছায়া ভরা জায়গায় প্রাকৃতিক ছোট একটা গুহা মতো, তারই গায়ে লেখাটা। চারিধারে বন যেমন গভীর তেমনি সুন্দর। পথের মধ্যে জঙ্গলে কত ধরনের গাছ, আমলকি ও হর্তুকির বন। আমরা আমলকি ফল কুড়িয়ে খেতে খেতে এলাম। গ্রেন্ডোলা গাঁয়ের পাটোয়ারি আমাদের জন্য মুড়কি ও দুধ নিয়ে এলো। উড়িষ্যার এই গভীর জঙ্গলে সেই প্রাগৈতিহাসিক যুগের শিলালিপি ভারতবর্ষের ঐতিহাসিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকৃষ্ট করেছে। জায়গাটা অতীব গভীর অরণ্যময়। কি অপূর্ব নীল আকাশ অরণ্যের মাথায়, কি অপূর্ব নিস্তব্ধতা। পাহাড়ের ক্র্যাগ, তার ছায়ায় আমরা কতক্ষণ বসে রইলাম। ছেড়ে যেতে আর ইচ্ছে করে না। ইচ্ছে হয় না যে আর বেলপাহাড়ে ফিরি, আবার গাড়িতে উঠি, আবার কলকাতায় যাই। গ্রিন্ডোলা নামে একটা গাঁ পাহাড়ের পাদদেশে। এইখান দিয়ে বিক্রমখোল যেতে হয়। আমরা বেলা 10টার সময় এখানে পৌঁছলাম। একটু পরেই পাটোয়ারি গাড়ি করে এলো। গাঁয়ের গাঁউঠিয়া অর্থাৎ গ্রাম প্রধানের নাম বিম্বাধর। সে তাড়াতাড়ি আমাদের জন্য দুধ ও মুড়কি নিয়ে এলো খাবার জন্যে। একটু বিশ্রাম করে আমরা বিক্রমখোল রওনা হলাম। দেখাশোনা করে ফিরে আবার গাঁয়েই এলাম। ও বেলাকার নাচের দল নাচ দেখালে। আমরা একটা ফটো নিলাম।
আমাদের কোনো অদৃষ্টপূর্ব জীব ভেবে এখানকার লোকেরা ঝুঁকে পড়েছে, দলে দলে এসে আমাদের চারিপাশে দাঁড়িয়েছে। প্রমোদবাবু মুখে সাবান মেখে দাড়ি কামাচ্ছে, এরা অবাক হয়ে চেয়ে আছে। এই দৃশ্য আর কখনো দেখেনি বোধহয়। ফটোগ্রাফ নেবার সুবিধের জন্য নাচ হলো পথের ওপর, ঝনঝন করছে রোদ। নাচওয়ালিদের মুখের ওপর বড় রোদ্দুর পড়েছে দেখে আমি পরিমলবাবুকে তাড়াতাড়ি স্ন্যাপটা সেরে নিতে বললুম। নাচ গান শেষ হলো। প্রমোদবাবু, পরিমলবাবু ও কিরণ হেঁটে রওনা হলেন বেলপাহাড়ে। আমার পায়ে ফোসকা পড়েছে বলে হাঁটতে পারা গেল না। গরুর গাড়িতে ওদের জিনিসপত্র নিয়ে আমি ঘণ্টাখানেক পরে রওনা হলাম। দেখলাম আর্যাবর্তের সমতল ভূমি বাদে ভারতের সবটাই এই ধরনের ভূমি। বিয়ে নারী দেখো না কেন, সেই খড়গপুর থেকে আরম্ভ হয়েছে রাঙামাটি, পাহাড় ও শালবন, আর বরাবর চলেছে এই 400 মাইল। এরপরও চলেছে আরও 400 মাইল। 400 মাইল কেন, আরো 800 মাইল বম্বে পর্যন্ত। অরণ্যের দৃশ্য সেখানে যেতে আরো গম্ভীর। সহ্যাদ্রির মহিমময় ঘাট শ্রেণীর অপরূপ দৃশ্যের তুলনা কোথায়? ওদিকে মহীশূর, নীলগিরি, মালাবার উপকূলের ট্রপিক্যাল ফরেস্ট, আর্যাবর্তের সমতল ভূমি পার হয়েই অতুলনীয় হিমালয়, আলপাইন মিডোজ। ভারতের প্রকৃত রূপই এই রাঙামাটি, পাহাড়, শালবন, এই আসল ভারতবর্ষের রূপ। বাংলার সমতল ভূমিতে সারা জীবন কাটিয়ে আমরা ভারতের প্রকৃত রূপটি ধরতে পারিনি। অবশ্য বাংলার রূপ অন্যরকম। বাংলা কমনীয়, শ্যামল, ছায়াভরা। সেখানে সবই যেন মৃদু ও সুকুমার, গাছপালা থেকে নারী পর্যন্ত। এসব দেশের মতো রুক্ষ ভাব ওখানে তো নেই। মাথার ওপর তারা ভরা আকাশ, কি জলজলে নক্ষত্রগুলো যেন হীরের টুকরোর মতো জ্বলছে। বিরাট বিরাট প্রকৃতি এখানে শিবমূর্তি ধরেছে। কমনীয় নয়, সুষ্ঠু নয়, কিন্তু উদার, মহিমময়, বিরাট। বিরাট ইজ আ টার্ম ফর ইট। হঠাৎ খুকিটার কথা মনে পড়ে গেল। ওর সেই অবোধ অনাদৃত হাসিটুকুর কথা মনে পড়ল। এই বিরাট প্রকৃতি, ওই নক্ষত্র জগৎ, বিশাল উদার স্পেসের মধ্যে ওর স্থান কোথায়? মরে সে কোথায় গেল? তার ক্ষুদ্র জীবনী শক্তি নিয়ে ও কি এদের বিরুদ্ধে দাঁড়াতে পারত? পুয়ার মাইট, হোয়াট চান্সেস হ্যাড সি এ হেল্পলেস থিং। কিন্তু বনের এই হলদে তিলের ফুলের থোকা, প্রথম বসন্তে যা থোকা থোকা ফুটেছে তা দেখলে মনে আশা জাগে। আমি বলতে পারি এই বিরাটতার সঙ্গে মঙ্গল মিশে আছে। এই মহিমময় সন্ধ্যায় আত্মার সত্য দৃষ্টি খুলে যায়। বুদ্ধি দিয়ে সে জিনিস বোঝা যায় না, তর্কযুক্তির পথে তা ধরা দেয় না। তা প্রাণের মধ্যে আপনা আপনি ফুটে ওঠে, নির্জন ধ্যানের মধ্যে দিয়ে, অপূর্ব আনন্দের মধ্যে দিয়ে। মুখে বলে সেসব বোঝাবো কি করে? ফিরে দেখি ডাকবাংলোতে ওরা আসেনি। আমি একাই অনেকক্ষণ বসে রইলাম। সামনে চাঁদ উঠেছে, নক্ষত্র জ্বলছে। অনেকক্ষণ পরে ওরা এলে, বললে স্টেশনের কাছে একটা হায়না মেরেছে। আমি একটা শালপাতার পিকা বানিয়ে খেলাম। সারা রাত্রি আমরা গল্প করে জাগলাম। শেষ রাত্রে আমি কয়েকবার উঠে এসে বাইরে দাঁড়ালাম। চাঁদ দূরে পাহাড়ের মাথায় অস্ত গেল, রাঙা হয়ে গেল চাঁদটা। অদ্ভুত দেখতে হয়েছে। অনেক রাত্রে আমরা স্টেশনে এলাম, বেজায় শীত। ভোরবেলার দিকে ট্রেনটা এলো। রাতে কি কষ্ট! মালের বস্তার ওপর বসে বসে ঢুলছিলাম। পরিমলবাবুকে জায়গাটা ছেড়ে দিলাম। ভোর হলো কুলুঙ্গা স্টেশনে। কি অপূর্ব পর্বতের ও জঙ্গলের দৃশ্য! এমন ওয়াইল্ডারনেস আমি খুব কমই দেখেছি। যে স্টেশনে আসি সেইটাই মনে হয় আগেকার চেয়ে ভালো। নোটবুকে বসে বসে নোট করি কি কি সেখানে আছে। গোয়েলকেরা স্টেশনটি বড় সুন্দর লাগলো। শাল, জঙ্গল, পাহাড়, স্থানটাও অতি নির্জন। বাংলাদেশের কাছে যত আসি ততই সমতল প্রান্তর বেশি। খড়গপুরের ওদিকে কলাইকুণ্ডা জায়গাটি এই হিসেবে বেশ ভালো। বাংলাদেশে গাড়ি ঢুকলো, তখন বেলা একেবারে চলে গেছে। এ আর এক রূপ, অতি কমনীয়, শান্ত, শ্যামল। চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়, কিন্তু এর মধ্যে বিরাটত্ব নেই, ম্যাজেস্টি নেই। হৃদয় মন বিস্ফারিত হয় না। কল্পনা উদ্দাম হয়ে ওঠে, অসীমতার দিকে ছুটে চলে না। এতে মনে তৃপ্তি আসে, ছোটখাটো ঘরোয়া সুখ দুঃখের কথা ভাবায়, নানা পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। মানুষ যা নিয়ে ঘরকন্যা করতে চায় তার সব উপকরণে যোগায়।
হাসি, অশ্রু মাখানো লজ্জাবনতা পল্লীবধূটি যেন, তার সবই মিষ্টি, কমনীয়। কিন্তু মানুষের মন এছাড়া আরো কিছু চায়, আরো উদ্দাম, অশান্ত, রুক্ষ, রুদ্র ভাব চায়। বাংলাদেশে তা যেন ঠিক মেলে না। হিমালয়ের কথা বাদ দিই, সেটা বাংলার নিজস্ব একচেটে জিনিস নয়। আর তার সঙ্গে সত্যিকার বাংলার সম্বন্ধই বা কি? পদ্মা, সেও অপূর্ব, সন্দেহ নেই, কিন্তু সে আদরে পালিতা ধনী বধূ, একগুঁয়ে, তেজস্বিনী, শক্তিশালিনী, যা খুশি করে, কেউ আটকাতে পারে না, সবাই ভয় করে চলে। খামখেয়ালি, রূপবতী, তবে মিষ্টি নয়, হাইব্রিড রূপ ও চালচলন, ঘরকন্যা পাতিয়ে নিয়ে থাকবার পক্ষে তত উপযোগী নয়। কলকাতা ফিরে পরদিনই নীরদবাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ হলো সন্ধ্যায়। আমার আবার একটু দেরি হয়ে গেল। সুশীলবাবু মাঝের দিন আমার বাসায় এসেছিলেন, বঙ্গশ্রী অফিসে আমায় ফোন করেছিলেন। যাবার সময় পার্ক সার্কাস থেকে ওর বাসা হয়ে গেলাম। সতীশের সঙ্গে একটা আফিমের দোকানে আজ আবার দেখা হলো। কদিন ধরেই উড়িষ্যা ও মানভূমের সেই স্বপ্ন রাজ্য মনে পড়েছে। বিশেষ করে মনে পড়ছে আসানবনি ও টাটানগরের মধ্যবর্তী সেই বনটা, যেখানে বড় বড় পাথরের চাঁইয়ের মধ্যে শালের জঙ্গল, পত্রহীন দীর্ঘ গাছগুলিতে হলদে কি একটা ফুল ফুটে আছে। কেবলই ভাবছি, ওইখানে যদি একটা বাংলো বেঁধে বাস করা যায়, ওই নির্জন মাঠ বন অরণ্যানীর মধ্যে। অপরাহ্নে ও জ্যোৎস্নাময়ী রাত্রিতে তাদের রূপ ভাবলেও মন অবশ হয়ে যায়। সকালে উঠে দীনেশ সেনের বাড়িতে এক বোঝা পরীক্ষার কাগজ পেশ করে এলুম। সারা পথে মুচুকুন্দ চাঁপার এক অদ্ভুত গন্ধ। বিজয় মল্লিকের বাগানে একটা গাছে কেমন থোকা থোকা কাঁচা সোনার রঙের ফুল ধরেছে। বড় লোভ হলো। ট্রাম থেকে নেমে বাগানের ফটকের কাছে গিয়ে দারোয়ানকে বললাম, ওই গাছতলাটায় একবার যেতে পারি? সে বললেন নেহি। সংক্ষেপে বললে আমায় সে মানুষ বলেই মনে করলে না। আবার বললুম, দু একটা ফুল নিয়ে আসতে পারিনি? তলায় তো কত পড়ে আছে। সে এবার অত্যন্ত কন্টেনচুয়াস ভাবে আমার দিকে চেয়ে পুনরায় সংক্ষেপে বললে, নেহি। ভালো, নেহি তো নেই। গড়ের মাঠে খিদিরপুর রোডের ধারে অনেক মুচুকুন্দ ফুলের গাছ আছে। ট্রামে আসবার সময় দেখে এসেছি, সেখান থেকে কুড়িয়ে নেবো এখন। তারপর এলাম নীরদবাবুর বাড়ি। সেখানে খানিকটা গল্পগুজব করে গেলাম শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি। পাশের বৈঠকখানায় রমাপ্রসাদ বাবু আছেন দেখলাম। শ্যামাপ্রসাদ বাবুও তার লাইব্রেরি ঘরে কি কাজ করছিলেন। সেখানে খানিকটা থাকার পরে বাসায় ফিরলাম। বৈকাল বেলা। আজ রামনবমী। কতদিনের কথা মনে পড়ে। বৈকালে বসে বসে তাই ভাবছিলাম। বেলা পড়ে এসেছে। কত পাপিয়ার ডাক ভরা এই সময়ের সেই পুরাতন দুপুরগুলো। বাঁশের শুকনো পাতার কথা কেন এত মনে হয় তা বুঝতে পারিনি। সুভদ্রাকে কাল যখন পত্র লিখলুম, তখনও বাঁশবনের কথা ও শুকনো পাতার রাশির কথাই মনে এলো। পাপিয়ার গানের কথা বিশেষ করে মনে আছে। এইসব দিনের অতীত দুপুরগুলোর সঙ্গে পাপিয়ার গান জড়ানো আছে, আর জড়ানো আছে অদ্ভুত ধরনের ওয়াইল্ড আনন্দ। বেলা পড়ে এসেছে। গোসাইপাড়ার নারকোল তলায় আজও তেমনি মেলা বসছে, অতীত দিনের মতো। বাদাময়রা মুড়কি ও কদমা বিক্রি করছে। গোপালনগর থেকে হয়তো যুগল ও হাজরাময়রা তাদের তেলে ভাজা, জিবে গজা ও জিলিপির দোকান নিয়ে এসেছে। বাবার সেই শ্লোকটা, অনেক কালের সেই আম্বনের ছায়ায় উচ্চারিত শ্লোকটা আজও আমার মনে আছে। পুরনো খাতাখানা আজও আছে, নষ্ট হয়নি। সকালবেলা ন্যাড়াদের ছাদে বসে লিখছি। গ্রীষ্মের ছুটিতে গ্রামে এসেছি। বাস্তবিকই গ্রামের লোকের সংকীর্ণতা এত বেশি, মনকে বড় পীড়া দেয়। এদের মন চারিধার থেকে শৃঙ্খলিত, খুলবার অবকাশ নেই। আবাল বৃদ্ধ বনিতার এই দশা দেখছি। এদের আচার শুষ্ক ও সৌন্দর্য বর্জিত। স্বাস্থ্যনীতির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কাল বিকেলে নদীর ধারে গিয়ে অনেকক্ষণ একলা বসেছিলাম। বাংলাদেশের, বিশেষ করে আমাদের অঞ্চলের প্রকৃতির এই যে সৌন্দর্য, এ অন্য ধরনের। কিছুদিন আগে আমি উড়িষ্যায় গিয়ে সেখানকার বন পাহাড়ের সৌন্দর্যের কথা যা লিখেছিলাম, এখানে বসে মনে মনে বিচার করে দেখে আমি বুঝলাম তার অনেক কথা আমি ভুল লিখেছিলাম। বাংলার সৌন্দর্য মোর ট্রপিক্যাল।
এখানে অল্প একটু স্থানের মধ্যে যত বিভিন্ন শ্রেণীর গাছপালা ও লতা আছে ওসব দিকে তা নেই। এখানে বৈচিত্র্য বেশি। নীল আকাশ ওখানেও খোলে, মনে অন্যরকম ভাব আনে, তা মহনীয়, বিরাট, এ কথা ঠিকই। কিন্তু বাংলার আকাশ, বিশেষ করে পল্লী অঞ্চলের কি গ্রাম্য নদীর উপরকার যে আকাশ, তার সৌন্দর্য মনে অপূর্ব শিল্প রসের সৃষ্টি করে, মনে বৈচিত্র্য আনে। হয়তো বিরাটতা নেই ঠিকই, কিন্তু পোয়েট্রি অফ লাইফ এতে যেন বেশি। বাঁশ গাছে ও শিমুল গাছে এদেশের, বিশেষ করে আমাদের এই অঞ্চলের সৌন্দর্যকে এক অভিনব রূপ দিয়েছে। জ্যৈষ্ঠ মাসে এর সঙ্গে গ্রামে জোটে কচি উলুবন ও আউশ ধানের ক্ষেত। এত সবুজের সমাবেশ আর কোথাও দেখিনি, এ ফেস্ট অফ গ্রিন। তবে গ্রামের মধ্যে মুক্ত আকাশ বড় একটা দেখা যায় না, ওই একটা দোষ, বড় চাপা। কিন্তু মাঠে, নদীর ধারে মুক্তরূপা প্রকৃতি যেমনি লীলাময়ী তেমনি রূপসী। উদার প্রান্তর, উদার আকাশ, নানা বর্ণের মেঘের মেলা অস্ত দিগন্তে। সন্ধ্যার কিছু পূর্বে মেঘ চাপা গোধূলির আলোয়, গাছপালায়, শিমুল গাছের মাথায়, নদী জলে, উলুখড়ের মাঠে কি যে শোভা! কথা জোর করে বলতে পারি, বিক্রমখোলের পাহাড় ও বনের ওপারে যে আকাশ দেখেছিলাম, মাধবপুরের চরের ওপারের বৈকালের আকাশ তার চেয়ে মনে অনেক বেশি বিচিত্র ভাবের সৃষ্টি করে। এইমাত্র নাগপুর শহরের চতুষ্পার্শ্ববর্তী মালভূমিতে মোটরে বেরিয়ে ফিরে এলাম। কথা ঠিকই যে বাংলার রূপ যতই সুন্দর হোক, বিরাটতায় ও গম্ভীর মহিমায় এসব দেশের কাছে তা লাগে না। উড়িষ্যার বন পাহাড়ের সৌন্দর্যের চেয়েও এর সৌন্দর্য বিরাট ও ম্যাজেস্টিক। বাংলাদেশের রূপ নিতান্তই নিরীহ পল্লীবধূর মতো লাবণ্যময়ী, লাজুক টিপ্পরা ছোট্ট মুক্তি। কিন্তু এদেশের হাইল্যান্ডের রূপ গর্বোদ্দীপ্ত সুন্দরী রাজরানীর মতো। Pure logical thinking can give us no knowledge whatever of the world of experience. The knowledge of reality begins with experience and terminates with it. Reason gives the structure to the system, and the data of experience and their mental relations are to be correspond exactly with the consequences in the theory. Einstein, Herbert Spencer Lecture, Oxford, 1933. Lucian's Satires. Selsac, 178 AD writes, Christians are like a council of frogs in a marsh. Their teachers are mainly weavers and cobblers, who have no power over men of education and taste. The qualification for conversion are ignorance and childish timidity. Like all quacks, they gather a crowd of slaves, children, women, and idlers. Seneca, Economy. He is born to serve but few, who thinks only the people of his own age. Many thousands of years, many generations of men are yet to come. Look to those, though from some cause silence has been imposed on all of your own day. Then will come those who may judge without offense and without favor. আমি অপরাজিতর এক স্থানে অবিকল এই ভাবই ব্যক্ত করেছি, অনেক পূর্বেই করেছি। তখন তো আমি সেনেকার এই উক্তিগুলো পড়িনি, কিন্তু কি চমৎকার মিল আছে। অনেকদিন লিখিনি, মনে ছিল না, হঠাৎ আজ মনে হলো, তাই সামান্য একটু লিখে রাখলাম। আজকার তারিখটা অন্তত খাতায় থাকুক। আজ বৈকালে নাগপুর এসে পৌঁছেছি। এবার পুজোয় এখানেই আসবো ঠিক করে রেখেছিলাম। আজ সারাদিন গাড়ির ঝাঁকুনিতে বড় কষ্ট হয়েছে। গত মাস কয়েক আগে যে বেলপাহাড়ে এসেছিলাম, সে স্টেশনটা আজ রাতে, শেষ রাতে বেরিয়ে চলে গেছে, দেখতে পাইনি। বিলাসপুর পর্যন্ত তো বেশ এলাম।
বিলাসপুর স্টেশনে আমরা চা খেলাম। বিলাসপুর ছাড়িয়ে নাগপুর পর্যন্ত প্রায় একই একঘেয়ে দৃশ্য। সীমাহীন সমতল ভূমি, এক চক্রবাল রেখা থেকে অন্য চক্রবাল পর্যন্ত বিস্তৃত। দৃশ্য বড় একঘেয়ে, প্রায়ই ধানের ক্ষেত ও জলাভূমি, মাঝে মাঝে ছোট ছোট শালবন। রাঙামাটিও সব জায়গায় নেই। বেলপাহাড়ের মতো পাহাড় ও জঙ্গল এ পথে কোথাও নেই, এক ডোঙ্গরগড় ছাড়া। ডোঙ্গরগড় ছাড়িয়ে ৩-৪টে স্টেশন পর্যন্ত দৃশ্য ঠিক আমি যা চাই তাই। উভয় পাশে ঘন অরণ্য, শাল, খয়ের ও বন্য বাঁশ, মাঝে মাঝে পাহাড়ি নদী, পর্বতমালা। উড়িষ্যার বনের চেয়েও এ বন অধিকতর গভীর, কিন্তু এইটুকু যা। তারপর আবার সেই একঘেয়ে সমতল ভূমি, নাগপুর পর্যন্ত। বাংলাদেশে এত অনন্ত প্রসারী দিকচক্রবাল দেশের কল্পনাও করতে পারা যায় না। এইসব স্থান জ্যোৎস্না রাত্রে ও অল্প রাত্রে যে অদ্ভুত দেখতে হবে তা বুঝতে পারলাম। তবু মনে হলো বনভূমির বৈচিত্র্য ও সৌন্দর্য যা বাংলাদেশে আছে তা এসব অঞ্চলে নেই। বাংলার সে কমনীয় আপন ভুলানো রূপ এদের কই? এখানকার যা রূপ তা বড় বেশি রুক্ষ। অবশ্য ডোঙ্গরগড় স্টেশন ছাড়িয়েই যে পাহাড় পরে, এমন অনাবৃত শিলাস্তূপ, এত গম্ভীর দর্শন উন্নত ভূমি বাংলার কোথাও নেই, এ কথা ঠিক। কিন্তু বাংলায় যা আছে এখানকার লোকে তা কল্পনাও করতে পারবে না। বৈকালে নাগপুরে কোতোয়াল সাহেবের বাংলোয় এসে উঠলাম। তারপর চা খেয়ে আমি ও প্রমোদবাবু বেড়াতে বেরুলাম। শহরের উত্তর পশ্চিম প্রান্তে একটা বড় পাহাড় আছে, শালবনে আবৃত। নিচে দিয়ে মোটরের পথ আছে। দুজনে সেখানে একটা শিলাখণ্ডের উপর গিয়ে বসলাম। হাওয়া কি সুন্দর! দুজন ভদ্রলোক পথে বেড়াচ্ছিলেন। তাদের চেহারা দেখে আমার মারহাট্টি সেনানায়ক ভাস্কর পণ্ডিতের কথা মনে পড়ল। সন্ধ্যা তারা উঠেছে, পাহাড়ের বনভূমি অন্ধকার হয়ে এলো। দূরে বনের মাথার দিকে চেয়ে দেখলাম, ওদিকে ৭০০ মাইল প্রান্তর অরণ্য নদী পার হয়ে তবে বারাকপুর। হাটবার, আজ রবিবার, সন্ধ্যা হয়েছে। কাঁচি কাঁটার পুল দিয়ে গণেশ মুচি হাট করে ফিরছে, আর বলতে বলতে যাচ্ছে, হাটে বেগুন আজ খুব সস্তা। এত জায়গা থাকতে ও জায়গার কথা আমার এত মনে হয় কেন? আর মনে পড়ে আমাদের পোড়ো ভিটের পশ্চিম ধারে সেই কি অজানা গাছগুলো, যার সঙ্গে বাল্য থেকে আমার কত পরিচয়। ওগুলোর কথা মনে কল্পনা করলেই আবার আমার ১২ বছরের মুগ্ধ শৈশব যেন ফিরে আসে। কাল বৈকালে এখানকার মহারাজবাগ ও মিউজিয়াম দেখলাম। মিউজিয়ামে অনেক পুরনো শিলাখণ্ড আছে, কয়েকটি খ্রিস্টীয় ৩য় ও ৪র্থ শতাব্দীর। বিলাসপুর জেলায় একটা ডাকাতের কাছে পাওয়া কতকগুলো তীর দেখলাম। ভারী কৌতূহলপ্রদ জিনিস বটে। একটি জীবন্ত অজগর সাপ দেখা গেল। মহারাজবাগে একটা বড় সিংহ আছে, কিন্তু সেসব যতই ভালো লাগুক, সেসব নিয়ে আজ লিখব না। আজ যা নিয়ে লিখতে বসেছি তা হচ্ছে আজকার বিকেলের মোটর ভ্রমণটি। নাগপুর শহরের চারিধারে যে এমন অদ্ভুত ধরনের প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট স্থান আছে, সেসব কথা আমি কখনো জানতুম না, কেউ বলেও নি। শহরের উত্তর দিকে পাহাড়ের ওপরকার রাস্তা দিয়ে আজ আমরা মোটর নিয়ে গিয়েছিলাম। যোধপুরী ছাত্রটি আমাদের নিতে এসেছিল। সে যে কি অপূর্ব সৌন্দর্য তা লিখে প্রকাশ করতে পারিনি। সন্ধ্যা হয়ে আসছে, অস্তদিগন্ত রঙে রঙে রঙিন। বহু দূরে দূরে উচ্চ মালভূমির সুদূর প্রান্ত সান্ধ্য-ছায়াচ্ছন্ন, দিক চক্রবাল রেখা নীল শৈলমালায় সীমাবদ্ধ। সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেদিকে চাই ধুধু বৃক্ষহীন অন্তহীন উচ্চাবচ মালভূমি, শৈলমালা, শিলাখণ্ড, ২-৪টা শালপলাশের গাছ, মাথার উপর অপূর্ব নীল আকাশ, ঈষৎ ছায়া ভরা, কারণ সন্ধ্যা হয়ে আসছে। পিছনের পাহাড়টি ক্রমে গাড়ির বেগে খুব দূরে গিয়ে পড়ছে। তার উপরকার বৃক্ষশ্রেণী ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে। সামনের শৈলমালা ফুটে উঠেছে। ক্রমে অনেক দূরে সীতাবলডির পাহাড় ও বেতার টেলিগ্রাফের মাস্তুল দেখা যাচ্ছে। তার নিচে চারিদিকের মালভূমি ও পাহাড়ে ঘেরা একটা খাঁজের মধ্যে নাগপুর শহরটা।
এমন একটা মহিমময় দৃশ্যের কল্পনা আমি জীবনে কোনোদিনই করতে পারিনি। বাংলাদেশের কাছে লাগে না। এর সৌন্দর্য যে ধরনের অনুভূতি ও পুলক মনে জাগায়, বাংলাদেশের মতো ভূমি সংস্থান সেসব দেশের অধিবাসীদের পক্ষে তা মনে কল্পনা করাও শক্ত। উড়িষ্যার দৃশ্যও এর কাছে ছোট বলে মনে হয়। সেখানে জঙ্গল আছে, বুনো বাঁশের ঝাড় আছে বটে, কিন্তু এই ধরনের অবর্ণনীয় সুমহান বিরাট রুক্ষ সৌন্দর্য সেখানকারও নয়। তখন আমি এসব দেখিনি, কাজেই উড়িষ্যাকেই ভেবেছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্যের চরমতম সৃষ্টি। আমি বনশ্রী খুব ভালোবাসি। বন না থাকলে আমার চোখে সে সৌন্দর্যই নয়। কিন্তু বন না থাকলেও যে এমন অপূর্ব রূপ খুলতে পারে, এমন সুপারব অনুভূতি মনে জাগতে পারে, তা আমার ধারণাও ছিল না। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখানে পাহাড়ের উপর দুটো হ্রদ আছে, একটার নাম আম্বাজেরি আর একটার নাম কি বললে যোধপুরি ছাত্রটি ঠিক বুঝতে পারলাম না। দুটোই বড় সুন্দর। অবশ্যই আম্বাজেরি হ্রদটা অনেক বড় ও সুন্দরতর। এই হ্রদের সামনে কলকাতার ঢাকুরিয়া লেককে লজ্জায় মুখ লুকোতে হয়। এর গম্ভীর মহিমার কাছে ঢাকুরিয়া লেক বাল্মীকির কাছে ভারতচন্দ্র রায়। এর কি তুলনা দেব? ম্লান জ্যোৎস্না উঠল। যোধপুরি ছাত্রটি লোক ভালো, কিন্তু তার দোষ সে অনবরত বকছে। প্রমোদবাবু তার নাম রেখেছেন মূলো। সে চুপ করে থাকলে আমরা আরো অনেক বেশি উপভোগ করতে পারতুম। আসবার পথটিও বড় চমৎকার। পথ ক্রমে নেমে যাচ্ছে, দুধারে সেই রকম ইমেনসিটি। মনে হলো আজ পূজার মহাষ্টমী। দূর বাংলাদেশের পল্লীতে পল্লীতে এখন এই সন্ধ্যায় মহাষ্টমীর আরতি সম্পন্ন হয়ে গেছে। প্রাচীন পূজার দালানে নতুন জামা কাপড় পরে ছেলেমেয়েরা মুড়ি মুরকি নারকোলের নাড়ু কোঁচড়ে ভরে নিয়ে খেতে খেতে প্রতিমা দেখছে। বারাকপুরের কথা, তার ছায়া ঘেরা বাঁশবনের কথাও এই সন্ধ্যায় আজ আবার মনে এলো। সজনে গাছটার কথাও, সেই সজনে গাছটা। মহাষ্টমীতে আজ ক্র্যাডক টাউনে প্রবাসী বাঙালিদের দুর্গোৎসব দেখতে গিয়েছিলাম। নাগপুরে বাঙালি এত বেশি তা ভাবিনি। ওরা প্রসাদ খাবার অনুরোধ করলে, কিন্তু নীরোদবাবুকে রুগ্ন অবস্থায় বাসায় রেখে আমরা কি করে বেশিক্ষণ থাকি? মারাঠি মেয়েরা রঙিন শাড়ি পরে সাইকেলে চেপে ঠাকুর দেখতে যাচ্ছে। আমরা মহারাজবাগের মধ্যের রাস্তা দিয়ে এগ্রিকালচারাল কলেজের গাড়ি বারান্দার নিচে দিয়ে ভিক্টোরিয়া রোডে এসে পৌঁছলাম। রাত 7:30। জ্যোৎস্না মেঘে ঢেকে ফেলেছে। সেদিন বনগাঁয়ে ছকুপাড়ুইয়ের নৌকোতে 7 তলা বেড়াতে গিয়েছিলাম। এবার বর্ষায় ইছামতি কুলে কুলে ভরে গিয়েছে। দুধারের মাঠ ছাপিয়ে জল উঠেছে। তারই ধারের বেতবন, অন্যান্য আগাছার জঙ্গল বড় ভালো লেগেছিল। অত সবুজ, কালো রঙের ঘন সবুজ, বাংলা ছাড়া আর কোথাও দেখা যাবে না। বনের অত বৈচিত্র্য ও রূপ কোথাও নেই। নীল আকাশের তলায় মাঠ, নদী, বনঝোপ বেশ সুন্দর লেগেছিল সেদিন। কিন্তু আজ মনে হলো সে যত সুন্দর হোক তার বিরাটতা নেই। তা প্রিটি বটে, ম্যাজেস্টিক নয়। চারিধারে জঙ্গলাবৃত গাছপালার মধ্যে হ্রদটা। হ্রদের বাংলোতে বসে লিখছি। প্রমোদবাবু বলছেন সূর্য ঢলে পড়েছে, শিগগির লেখা শেষ করুন, এখান থেকে আমরা এখন রামটেক যাব। কি গভীর জঙ্গলটাতে এইমাত্র বেরিয়ে এলাম। বুনো শিউলি, কেঁদ, আবলুস, সাঁই বাবলা সব গাছের বন। সামনে যত দূর চোখ যায় নীল পর্বতমালা বেষ্টিত বিরাট হ্রদটা। এমন দৃশ্য জীবনে খুব কমই দেখেছি। পাহাড়ে যখন মোটরটা উঠল তখনকার দৃশ্য বর্ণনা করবার নয়। সময় নেই হাতে, তাই তাড়াতাড়ি যা তা লিখছি। সূর্য ঢলে পড়েছে। এখনো এখান থেকে 5 মাইল দূরবর্তী রামটেক দেখতে যাব। প্রমোদবাবু তাগাদা দিচ্ছেন। বনশিউলি গাছের সঙ্গে বন তুলসী গাছও আছে, কিন্তু তা পাহাড়ের বাইরের ঢালুতে। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মোটরওয়ালা কোথায় গিয়েছে, হর্ন দিচ্ছি, এখনো খোঁজ পাইনি। পাহাড়ের গায়ে ছায়া পড়ে এসেছে। দূরের পাহাড় নীল হতে নীলতর হচ্ছে। এখানে হ্রদের সাজানো বাঁধানো সিঁড়ি ভেঙে জল সংগ্রহ করা অত্যন্ত কষ্টকর। বাংলোয় চৌকিদারের কাছ থেকে জল চেয়ে দুজনে খেলাম।
ক্রমে সন্ধ্যা হয়। ড্রাইভারটা কোথায় ছিল হর্ন দিতে দিতে এলো। প্রমোদবাবু ছড়ি ফেলে এসেছেন, হ্রদের ঘাটে নেমে আনতে গেলেন। ফিরে বললেন, ছায়া আরো নিবিড়তর হয়েছে বনের মধ্যে। অপরাহ্নের ছায়ায় বন আরো সুন্দর দেখাচ্ছে। ওখান থেকে মোটর ছেড়ে শৈলমালাবৃত সুন্দর পথে রামটেক এলাম। রামটেক যখন এসেছি তখন বেলা আর নেই, সূর্য অস্ত গেছে। অপরাহ্নের ছায়ায় রামটেকের সুবৃহৎ উপত্যকা ও ছায়াচ্ছন্ন অরণ্যাবৃত শান্ত অধিত্যকা ভূমির দৃশ্য আমাদের কাছে এতই অপ্রত্যাশিতভাবে সুন্দর মনে হলো যে আমি মনে মনে বিস্মিত হয়ে গেলাম। এই সুন্দর গিরিশানুদেশ এখনই জ্যোৎস্নায় শুভ্র হয়ে উঠবে। এই নির্জনতা, সেই প্রাচীন দিনের স্মৃতি, এসব মিলে এখনই একে কি অপরূপ রূপই না দেবে। কিন্তু আমরা এখানে পৌঁছতে দেরি করে ফেলেছি। বেশিক্ষণ এই ছায়াভরা ধূসর শানুশোভা উপভোগ করতে তো পারবো না। পথ খুব চওড়া, পাথরে বাঁধানো, কিন্তু উঠেই চলেছি। সিঁড়ি আর শেষ হয় না। প্রথমে একটা দরজা, সেটা এমনভাবে তৈরি যে দেখলে প্রাচীন আমলের দুর্গদ্বার বলে ভ্রম হয়। তারপর একটা দরজা, তারপর আর একটা, সর্বশেষে মন্দির। মন্দিরে প্রবেশ করে বহিরাঙ্গনের প্রাচীরের উপরকার একটা চবুতরায় আমরা বসলাম। নিচেই বাঁধারে কিনসি হ্রদ, পূর্বে পূর্ণচন্দ্র উঠছে, চারিধারে থই থই করছে বিরাট স্পেস। পশ্চিম আকাশ এখনো একটু রঙিন। মন্দিরে আরতির সময় এখানে নহবত বাজে। এক ছোকরা বাইরের পাঁচিলে ঠেস দিয়ে বসে সানাই বাজাতে শুরু করলে। আমি একটা সিগারেট ধরালাম। একটু পরে জ্যোৎস্না আরো ফুটল। আমাদের আর উঠতে ইচ্ছে করে না। প্রমোদবাবু তো শুয়েই পড়েছেন। দূরে পাহাড়ের নিচে আম্বারা গ্রামের পুকুরটাতে জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। মন্দির দেখতে গেলাম। খুব ভারী ভারী গড়নের পাথরের চৌকাঠ, দরজার ফ্রেম সেকেলে ভারী দরজা, পেতলের পাত দিয়ে মোড়া মোটা গুল বসানো। মন্দিরের দুপাশে ছোট ছোট ঘর, পরিচারক ও পূজারীরা বাস করে। তাদের ছেলেমেয়েরা খেলাধুলা করছে, মেয়েরা রান্না বাড়া করছে। রামসীতার মন্দিরের দরজার পাশে অনেকগুলি সেকেলে বন্দুক ও তলোয়ার আছে। একজনকে বললুম, এত বন্দুক কার? সে বললে, ভোঁসলে সরকার কা। 1783 সালে রঘুজি ভোঁসলা এই বর্তমান মন্দির তৈরি করেন। আম্বারা সরোবরের পাশে ভোঁসলাদের বিশ্রাম আবাসের ধ্বংসাবশেষ আছে। আসবার সময় দেখে এসেছি। মন্দিরের পিছনের একটা চবুতরায় দাঁড়িয়ে উঠে নিচে রামটেক গ্রামের দৃশ্য দেখলাম। বড় সুন্দর দেখায়। রামটেক ঠিক গ্রাম নয়, একটা ছোট গোছের টাউন। মন্দির প্রদক্ষিণের পর পাহাড় ও জঙ্গলের পথে আমরা নেমে এলাম। জ্যোৎস্নার আলো ছায়ায় বনময় শানুদেশ ও পাষাণ বাঁধানো পথটি কি অদ্ভুত হয়েছে। এখানে বসে কোনো ভালো বই পড়বার কি চিন্তা করবার উপযুক্ত স্থান। এর চারিধারেই অপ্রত্যাশিত সৌন্দর্যময় গলিঘুঁজি, উচ্চাবচ ভূমি, ছায়াভরা বনান্ত দেশ। আমার পক্ষে তো একেবারে স্বর্গ। ঠিক এই ধরনের স্থানের সন্ধানই আমি মনে মনে করছি অনেক দিন ধরে। চন্দ্রনাথ পাহাড়ের থেকে এর সৌন্দর্য অনেক বেশি। যদিও চন্দ্রনাথের মতো এ পাহাড় অতটা উঁচু নয়। আম্বারা গ্রামটি আমার বড় ভালো লাগলো। চারিধারে একেবারে পাহাড়ে ঘেরা, অনেকগুলি ছোট ছোট দোকান, গোলাঘর, একটা সরাইও আছে। ইচ্ছে হলে এখানে এসে থাকাও যায়। আমরা খুব তাড়াতাড়ি নামতে পারলাম না, যদিও প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল মোটর ড্রাইভার হয়তো কি মনে করবে। বেচারি সারাদিন কিছু খায়নি। আম্বারা গ্রামটা দেখবার ইচ্ছে ছিল, কিন্তু তার সময় ছিল না। তাড়াতাড়ি মোটর ছেড়ে সেই পাহাড়ের মধ্যে দিয়ে কাটা পথটা ঘুরে রামটেক টাউনের মধ্যে ঢুকলো। পাহাড়ের ঢালুতে বন্য আতা বৃক্ষ অজস্র। এখানে বলে সীতাফল। নাগপুর শহরে যত আতাওয়ালি আতা ফিরি করে তার সব আতাই ফলে শিউনি ও রামটেক পাহাড়ে। রাত বোধহয় 7টা কি 7:30। মন্দিরের ওপরে চবুতারায় বসে দূরে নাগপুরের বৈদ্যুতিক আলোকমালা দেখেছিলাম ঠিক সন্ধ্যায়। তাই নিয়ে প্রমোদবাবুর সঙ্গে তর্ক হলো। আমি বললাম, ও কামটির আলো। প্রমোদবাবু বললেন, না, নাগপুরের। কিনসি হ্রদের বাংলোতে খাবার খেয়েছিলাম, কিন্তু চা খাইনি।
রামটেকের মধ্যে ঢুকে একটা চায়ের দোকানে আমরা গাড়িতে বসে চা খেলাম। খুব জ্যোৎস্না উঠেছে। রামটেকের পাহাড়ের ওপর সাদা মন্দিরটা জ্যোৎস্নায় বড় চমৎকার দেখাচ্ছে। চা খেতে খেতে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আজ কোজাগরী পূর্ণিমা। এতক্ষণ বারাকপুরে আমার গাঁয়ের বাড়িতে বাড়িতে শাঁখ বাজছে। লক্ষ্মী পুজোর লুচি ভাজার গন্ধ বার হচ্ছে বাঁশবনের পথে। এত দূর থেকে সেসব কথা যেন স্বপ্নের মতো লাগে। রামটেকের পথ দিয়ে মোটর ছুটল। কিন্সি হ্রদ থেকে মোটরে আসবার সময় যেমন আনন্দ পেয়েছিলাম তেমনি আনন্দ পেলাম। সামনে তখন ছিল আঁকা বাঁকা উঁচু নিচু পার্বত্য প্রদেশের কঙ্করময় পথ, ডাইনে ছায়াবৃত অরণ্যে ভরা শৈলমালা। এখন ঠিক তেমনি পথ দিয়ে মোটর তীরের বেগে ছুটে চলেছে। প্রমোদবাবু বললেন, এ গ্লোরিয়াস ড্রাইভ। রামটেক স্টেশনে নাগপুরের ট্রেনখানা দাঁড়িয়ে রয়েছে, সুতরাং বোঝা গেল এখনো 8:30 বাজেনি। একটু গিয়ে প্রমোদবাবু মাইলস্টোনে পড়লেন, নাগপুর 28 মাইল, মানসার 2 মাইল। দেখতে দেখতে ডাইনে মানসারের বিরাট ম্যাঙ্গানিজের পাহাড় পড়ল। জ্যোৎস্নার আলোতে সুউচ্চ অনাবৃতকায় পাহাড়গুলো যেমনি নির্জন তেমনি বিশাল ও বিরাট বলে মনে হচ্ছিল। মনে ভাবছিলাম, ওই নির্জন শৈলশিখরে এই ঘন বনের মধ্যের পথ দিয়ে ফুটফুটে জ্যোৎস্নায় তাঁবু খাটিয়ে যারা রাত্রি যাপন করে একা একা, তাদের জীবনের অপূর্ব অনুভূতির কথা। আরও ভাবছিলাম, এই জ্যোৎস্নায় বহু দূরের বাংলাদেশের এক ছোট্ট নদীর ধারের গ্রামের একটা দোতলা বাড়ির কথা। ভাবলাম, অনেকদিন হয়ে গেছে বটে, কিন্তু সে এখন আরও কাছে কাছে থাকে। যেখানে খুশি সেখানে যেতে পারে। হয়তো আজ এই জ্যোৎস্না রাত্রে আমার কাছে কাছেই আছে। মানসারে, যেখানে নাগপুর জব্বলপুর রোড থেকে রামটেকের পথটা বেঁকে এলো, সেখানে একটা পিডব্লিউডি বাংলো আছে। সামনে একটা পদ্ম ফুলে ভরা জলাশয়। স্থানটি অতি মনোরম। দুপুরে আজ এই ম্যাঙ্গানিজগুলি আমরা দেখতে গিয়েছিলাম। বিরাট পর্বতের ওপর মোটর গাড়ি উঠিয়ে নিয়ে গেল। অনাবৃত দেহ পর্বত পঞ্জর রৌদ্রে চকচক করছে। খাড়া কেটে ধাতু প্রস্তর বার করে নিয়েছে। সামনে সিস্ট ও গ্রানাইট, নিচের স্তরগুলোতে কালো ম্যাঙ্গানিজ। একজন ওদেশী কেরানি আমাদের সব দেখালে, সঙ্গে 2 টুকরো ম্যাঙ্গানিজ দিলে কাগজ চাপা করবার জন্য। তারই মুখে শুনলাম, এই ম্যাঙ্গানিজ স্তর এখান থেকে 25-26 মাইল দূরে ভান্ডারা পর্যন্ত চলে গিয়েছে। মাঝে মাঝে সমতল জমি, আবার পাহাড় ঠেলে ঠেলে উঠেছে। নাগপুর জব্বলপুর রোডে অনেক পাহাড় পড়ে জব্বলপুর যেতে। শিউনির দিকেও পাহাড় ও জঙ্গল মন্দ নয়, কিন্তু সর্বাপেক্ষা সুন্দর দৃশ্য নাগপুর অমরাবতী রোডে। নাগপুর শহর থেকে 25 মাইল দূরবর্তী বাজারগাঁও গ্রাম থেকে কানহৌলি ও বরি নদীর উপত্যকা ভূমি ধরে যদি বরাবর সোজা উত্তর পশ্চিম দিকে যাওয়া যায়, তাহলে শৈলমালা, মালভূমি ও অরণ্যে ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হতে হবে। মানসার ছেড়ে আমরা নাগপুর জব্বলপুর রোডে পড়লাম। দুধারে দূর প্রসারী সমতল ভূমি জ্যোৎস্নায় ধুধু করছে। আকাশে 2-10টা নক্ষত্র, দূরে নিকটে বৃক্ষশ্রেণী। এখনো নাগপুর 25 মাইল। সারাদিন পাহাড়ে ওঠানামা পরিশ্রমের পর হু হু ঠান্ডা বাতাস বেশ আরামপ্রদ বলে মনে হচ্ছে। ক্রমে কামটি এসে পড়লাম। পথে কানহান নদীর সেতুর ওপর এসে মোটরের ইঞ্জিন কি বিগড়ে গেল। আমরা জ্যোৎস্না প্লাবিত নদীবক্ষের দিকে চেয়ে আর একটা সিগারেট ধরলাম। পেছনে রামটেক প্যাসেঞ্জার ট্রেনখানা কানহান স্টেশনে দাঁড়িয়ে আছে। আমার ইচ্ছে ছিল ট্রেনে মোটরে একটা রেস হয়, কিন্তু তার হলো না। ট্রেন ছাড়বার আগেই মোটরের ইঞ্জিন ঠিক হয়ে গেল। কামটিতে ইঞ্জিন আবার বিগড়ল একবার, কিন্তু অল্পক্ষণের মধ্যেই ঠিক হলো। তারপর আমরা নাগপুর এসে পড়লাম। দূর থেকে ইন্দোরের আলো দেখা যাচ্ছে, কিন্তু কিন্সি হ্রদের তীরের গিরিশানুর জঙ্গল আমি এখনো ভুলিনি। শরতের নীল আকাশের তলায় সেই নিবিড় ছায়া নিকেতন অরণ্য প্রদেশটি আমার মনে একটা ছাপ দিয়ে গেছে। আহা, ওই বনের শিউলি গাছগুলোতে যদি ফুল ফুটত, আরও যদি 2-4 ধরনের বনফুল দেখতে পেতুম,
তবে আনন্দ আরো নিবিড় হতো। কিন্তু এমনি কত দেখেছি তার তুলনা নেই। বুনো বাঁশের ছোট ছোট ঝাড়গুলির কি শ্যামল শোভা। পুজোর ছুটি ফুরিয়ে যাবে, আবার কলকাতার লোকারণ্যের মধ্যে ফিরে যাব, আবার 10টা 5টা স্কুলে ছুটব, আবার ক্যালকাটা কেবিনে বসে অপকৃষ্ট চা ও ডিমের আমলেট খাবো। তখন এই বিশাল পার্বত্যকায় সরোবর, এই শরতের রৌদ্র ছায়াভরা কটুতিক্ত গন্ধ ওঠা ঘন অরণ্যানী, এই জ্যোৎস্না প্লাবিত নির্জন গিরিশানু, এই আম্বারা, কিনসি, রামটেকের মন্দির দুর্গ, এসব বহুকাল আগে দেখা স্বপ্নের মতো অস্পষ্ট হয়ে মনের কোণে উঁকি মারবে। একটা কথা না লিখে পারছি না। আমি তো যা দেখি তাই আমার ভালো লাগে, বিশেষ করে যদি সেখানে বন থাকে। কিন্তু তবুও লিখছি, আমি এ পর্যন্ত যত পাহাড় ও অরণ্য দেখেছি, চন্দ্রনাথ, ত্রিকুট, কাটনি অঞ্চলের পাহাড়, ডিগরিয়া ও নন্দন পাহাড়ের উল্লেখ করাই এখানে হাস্যকর। তবুও উল্লেখ করছি এই জন্যে যে এই ডায়েরিতেই কয়েক বছর আগে আমি নন্দন পাহাড়ের সুখ্যাতি করে খুব উচ্ছ্বাসপূর্ণ বর্ণনা লিখেছি। এসব পাহাড় কিনসি ও রামটেকের কাছে ম্লান হয়ে যায় সৌন্দর্য ও বিশালতায়। কাল নাগপুর থেকে চলে যাব। আজ রাত্রে নির্জনে বাংলোর বারান্দাতে বসে জ্যোৎস্না ভরা কম্পাউন্ডের দিকে চেয়ে শরৎচন্দ্র শাস্ত্রীর দক্ষিণাপথ ভ্রমণ পড়ছি। সেই পুরনো বইখানা সিদ্ধেশ্বর বাবুদের অফিসে কাজ করবার সময় টেবিলের ড্রয়ারে যেখানে লুকোনো থাকতো, কাজের ফাঁকে ফাঁকে চট করে একবার বার করে নিয়ে পাহাড়, জঙ্গল, দূর দেশের বর্ণনা পড়ে ক্লান্ত ও রুদ্ধশ্বাস চেতনাকে চাঙ্গা করে নিতুম। এখনো মনে পড়ছে সেই ছোট টেবিলটা, তার ড্রয়ারটা, ডাইনে কাঠের পার্টিশনটা, সেই রোকর খতিয়ানের স্তূপ, ফাইলের বোঝা। কাল বৈকালে একা বেড়াতে বার হয়েছিলাম, কারণ সকালের বম্বে মেলে প্রমোদবাবু হাওড়া ফিরলেন। আমি তাকে তুলে দিতে গিয়েছিলাম। একজন হিন্দুস্তানি ভদ্রলোকের সঙ্গে ট্রেনে আলাপ হলো। তার বাড়ি খড়গপুর। তিনি মতি কাকাকে চেনেন। বললুম মতি কাকার কাছে আমার নাম বলবেন। তারপর বৈকালে একা বার হলাম। সাউথ টাইগার গ্যাপ রোড দিয়ে পাহাড়ের ওপর উঠে একটা মুক্ত জায়গায় সাঁকোর ওপর বসলাম। সামনে ধুধু প্রান্তর, দূরে দূরে শৈলশ্রেণী, বাঁয়ে সাতপুরা, ডাইনে রামটেকের পাহাড় ও মানসারের ব্যাঙ্গানিজের পাহাড় অস্পষ্ট দেখা যাচ্ছে। একটু পরে সূর্য ডুবে গেল। পশ্চিম দিগন্তে কত কি রং ফুটল। আমার কেবলই মনে আসতে লাগলো এই শ্লোকটা, প্রস্থিতা দূরপন্থানং। শ্লোকের টুকরোটার নতুন মানে এখানে বসেই যেন খুঁজে পেলাম। ভাবলাম আমার উত্তর পূর্ব কোণে আরো অনেক পিছনে কাশী ও বিন্ধ্যাচল, মির্জাপুর ও চুনার পড়ে আছে। পশ্চিম ঘেঁষে প্রাচীন অবন্তী জনপদ, পূর্বে প্রাচীন দক্ষিণ কোশল, সামনের ওই নীল শৈলমালা যার অস্পষ্ট সীমারেখা গোধূলির শান্ত ছায়ায় অস্পষ্ট দেখা যাচ্ছে। ওই হলো মহাভারতের কিংবা নৈষদ চরিতের সেই ঋক্ষবান পর্বত। এই যেখানে বসে আছি, এখান থেকে 50 মাইলের মধ্যে অমরাবতীর কাছে পদ্মপুর বলে গ্রামে কবি ভবভূতির জন্মস্থান। এসব প্রাচীন দিনের স্মৃতি জড়ানো প্রান্তর, অরণ্য, শৈলমালা, দিগন্তহীন মালভূমির গম্ভীর মহিমা এই রকম সন্ধ্যায় নির্জনে বসলেই মনকে একেবারে অভিভূত করে দেয়। পূর্বে চেয়ে দেখি হঠাৎ কখন পূর্ণচন্দ্র উঠে গেছে। তারপর জ্যোৎস্না শোভিত টাইগার গ্যাপ রোডের বনের ধার দিয়ে শহরে ফিরে এলাম। শরতের রাত্রের হাওয়া বন্য শিউলির সুবাসে ভারাক্রান্ত ও মধুর। লরেন্স রোডের মোড়ে এসে পথ হারিয়ে ফেলেছিলাম। 3 জন বাঙালি ছোকরার সঙ্গে দেখা, তারা আমার বাংলোর কাছে পৌঁছে দিয়ে গেল। আমি ওখান থেকে চলে গেলাম সীতাবল্ডির বাজারে ঘড়ির দোকানে। সেখানে রেডিওতে কলকাতা শর্টওয়েভ ধরেছে, বাংলা গান বাজছে। একটু পরে রেডিও স্টেশনের বিষ্ণু শর্মা সুপরিচিত গলায় কি একটা গানের ঘোষণা করলেন। মনে মনে ভেবে দেখলাম, কত পাহাড় জঙ্গল পার হয়ে 750 মাইলের ব্যবধান ঘুচিয়ে বিষ্ণু শর্মার গলা এখানে এসে পৌঁছল। যে মুহূর্তে সে গার্স্টেন প্লেসের সেই রাঙা বনাত মোড়া ঘরটায় বসে একথা বললে, সেই মুহূর্তেই। রেডিওর অদ্ভুতত্ব এভাবে কখনো অনুভব করিনি।
কলকাতায় বসে শুনলে এর গভীর বিস্ময়ের দিকটা বড় একটা মনে আসে না। তারপর টাঙ্গা নিয়ে নেরুলকরের ওখানে গেলাম। ডাক্তার বেরিয়ে গিয়েছে। বসে বসে দ্য স্টোরি অফ মাউন্ট এভারেস্ট বইখানা পড়লাম। রাত 10টা বাজে, এখনো ডাক্তার এলো না। আমি একটা চিঠিতে লিখে এলাম কাল সকালে দুবেকে সঙ্গে নিয়ে যেন নেরুলকর আমাদের ওখানে আসে। তারপর একটা টাঙ্গা নিয়ে জ্যোৎস্না প্লাবিত স্টেশন দিয়ে ফিরলাম। সকালে সীতাবল্ডির ঘড়ির দোকানে ঘড়ি সারাতে গেলাম। ওখান থেকে গেলাম ডাক্তার নেরুলকরের ওখানে ও স্টেশনে বার্থ রিজার্ভ করতে। দুপুরে মিউজিয়ামে গিয়ে গোঁড় জাতির অস্ত্রশস্ত্র, বালাঘাট পার্বত্য দেশের খনিজ প্রস্তর, ফসিল, জব্বলপুরের অধুনালুপ্ত তিকায় হস্তি, নর্মদার উত্তরে অরণ্যের অধুনালুপ্ত সিংহ, বনবিড়াল, ঝিন্দোয়ারা জঙ্গলের বাইসন বা গৌর, কত কি দেখলাম। খ্রিস্টীয় 8ম শতকের চেদি রানী লোহলের প্রস্তরলিপি ও বৌদ্ধ রাজা সূর্য ঘোষের পুত্র রাজপ্রাসাদের ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে মারা যাওয়াতে ভগবান তথাগতের উদ্দেশ্যে পুত্রের আত্মার সদ্গতির জন্য তিনি যে মন্দির নির্মাণ করেন সে লিপিটিও পড়লাম। আজ খুব রোদ, আকাশ খুব নীল। বাংলোর বারান্দায় বসে লিখছি, এখনই চা খেতে যাব। তারপর আমরা রওনা হলুম। ডাক্তার নেরুলকর স্টেশনে এসে আমাদের সঙ্গে দেখা করে গেলেন। ড্রুগ ও দোঙ্গরগড়ের মধ্যবর্তী বিখ্যাত সালাকেশা ফরেস্ট দেখব বলে আমরা রাত 1টা পর্যন্ত জেগে বসে রইলাম। নাগপুর ছাড়িয়ে ছোট ছোট শালের জঙ্গল অনেক দেখা গেল। জ্যোৎস্না রাত্রে প্রকাণ্ড অরণ্যটার রূপ আমার মনে এমন এক গম্ভীর অনুভূতি জাগালে সে রাত্রে ঘুম আমার আর এলো না। ডোঙ্গরগড় স্টেশনে গাড়ি এসে পড়ল। রাত 3টে বেজে গেল। ঘুমোবার ইচ্ছেও হলো না। জানালা থেকে চোখ সরিয়ে নিতে মন আর সরে না। নাগপুর থেকে ফিরেই দেশে গিয়েছিলাম। ইছামতি দিয়ে নৌকোতে বিকেলের দিকে গ্রামের ঘাটে পৌঁছলাম। বাল্যে একটা কি ছেলেদের কাগজে একটা কবিতা পড়েছিলাম। ঘাটের বাটে লাগলো যবে আমার ছোট তরি, ঘনিয়ে আসে ধরায় তখন শীতের বিভাবরী। এতকাল পরে সেই 2 চরণই বারবার মনে আসতে লাগলো। মাধবপুরের মাঠে সূর্য অস্ত গেল। চালতে পোতার বাঁকের সবুজ ঝোপঝাপ দেখলাম। এবার কিন্তু চোখে লাগলো না তেমন। কেন এমন হলো কি জানি। অবশ্য একথা ঠিক, এমন ঘন সবুজ ও নিবিড় বনসম্পদ সিপি অঞ্চলের নেই। সেই হিসেবে বাংলাদেশের তুলনা হয় না ওসব দেশের সঙ্গে। কিন্তু ভূমি সংস্থান বিষয়ে বাংলা অতি দিন। জলকাদা, ডোবা, জলা, আগলি জঙ্গল এ বড় বেশি। লোকও ভূমিশ্রী বর্ধিত করতে জানে না, নষ্ট করতে পারে। নানা কারণে বর্ষাকালে বাংলাদেশ আদৌ ভালো লাগে না, আবার খুব ঘন বর্ষায় খুব ভালো লাগে। যেমন শ্রাবণ ভাদ্র মাসের অবিশ্রান্ত বর্ষণের দিনগুলিতে, যখন জলে থই থই করে চারিধার। শেষ শরতের এসব বর্ষার সৌন্দর্য নেই, কিন্তু অসুবিধে ও শ্রীহীনতা যথেষ্ট। গাছপালায় মনকে বড় চাপা দিয়ে রাখে। এবার কলকাতায় বড় ভালো লাগছে। কাল সাহেবের সঙ্গে ঘুরে বেরিয়েছি সারাদিন। সকালে বিশ্বনাথের মোটরে গোপালনগর গিয়েছিলাম। তারপর লাঙল চষার প্রতিযোগিতা হলো, ছেলেদের দৌড় হলো। তারপর বিকেলে বেলেডাঙ্গা গেলাম, সেখানে একটা ডাব খাওয়া গেল। স্কুলে যুগল শিক্ষক এলো। দেশ, খয়রামারির মাঠ এত ভালো লাগছে এবার। কাল হারান চাকলাদার মহাশয়ের ছেলের কৃষিক্ষেত্র দেখতে গিয়েছিলাম। মাঠের মধ্যে ফুলের চাষ করেছে, বেশ দেখাচ্ছে। একটা সাঁড়া গাছের কুঞ্জবন, বড় সুন্দর। এবার জ্যোৎস্না খুব চমৎকার, শীতও বেশি। রোজ খয়রামারির মাঠে বেড়াই। আজ একা যাব। একলা না গেলে কিছু হয় না। রাজনগরের বটতলায় রোজ বেড়াতে যাই। সামনে অপরূপ রঙে রঙিন সূর্য অস্ত যায় দিগন্তের ওপারে। নিঃশব্দ, নিস্তব্ধ চারিদিক। মাটির সুঘ্রাণ স্মরণ করিয়ে দেয় ইসমাইলপুরের জনহীন চড়ায় এমন সব শীতের সন্ধ্যা। কত সুদীর্ঘ অন্ধকার রাত্রি, কত কৃষ্ণা নিশীথিনীর শেষ জামের ভাঙা চাঁদের জনমানবহীন বনের পেছনে অস্ত যাওয়া। কত নীল পাহাড় ঘেরা দিক চক্রবাল।
বিষম শীতের রাত্রে গানরি তেওয়ারির মুখে অদ্ভুত গল্প শোনা অগ্নিকুণ্ডের চারিধারে বসে বসে। সেসব দিন আজকাল কত দূরের হয়ে গেছে। আজ নববর্ষের প্রথম দিনটাতে সকালে নীরদবাবুর সঙ্গে বহুকাল পরে বেলুড়ে গিয়েছিলাম। পেছনের ছাদটাতে বসে আবার পুরনো দিনের মতো কত গল্প করলাম। পেছনের ছাদটা, বেলুড়ের বাড়ির চারিপাশের বাগান এত ভালো লাগলো। ভেবেছিলাম এখানে আর আসা হবে না। সেই বেলুড়ে আবার যখন আসা হলো, বিশেষ করে সেই শীতকালেই, যে শীতকালের রাত্রির সঙ্গে বেলুড়ে যাপিত কত রাত্রির মধুর স্মৃতির যোগ রয়েছে, তখন জীবনের অসীম সম্ভাব্যতার উপলব্ধি করে মুগ্ধ না হয়ে পারলাম না। সবাই মিলে আমরা চড়ুই ভাতি করে খেলাম নিচের রান্নাঘরটাতে। পেঁপের ডাল হাতে রোদ্দুরে পিঠ দিয়ে বসলাম মালির ঘরের সামনে। নিচের ছাদটায় ফলসা গাছের ডালে সেই অপূর্ব অবনমন দেখলাম, যা ওই ফলসা গাছটারই নিজস্ব। অন্য গাছের এই সৌন্দর্য ভঙ্গি দেখিনি কখনো। বাগানের পাঁচিলের ওদিকে পাটের কলে নিবারণ মিস্ত্রির সেই গোলপাতার ঘরখানা, শীতের দিনে গাঁদা ফুল ফোটা নিকোনো দুপাশে তক্তকে উঠোন, সব যেন পুরাতন পরিচিত বন্ধুর মতো আমাদের প্রাণে তাদের স্নেহস্পর্শ পাঠিয়ে দিলে। বড় ভালো লাগলো আজ বেলুড়। সন্ধ্যার আগেই মোটরে চলে এলাম কলকাতায়। কাল গিয়েছে পূর্ণিমা, আজ প্রতিপদের চাঁদ রাত 7:30টার পরে উঠল। ধোঁয়া নেই, এই যা সৌভাগ্য। অনেকদিন পরে আজ আমড়াতলার গলির মুখে গিয়ে পড়েছিলাম। এতদিন চিনিনি, আজ চিনেছি। এবার ইস্টারের ছুটিটা কাটাতে এলুম এখানে। সেবার এসে নীল ঝর্ণার যে উপত্যকা দেখে গিয়েছিলাম, আবার জ্যোৎস্না রাত্রে নিমফুল ও শালমঞ্জুরির ঘন সুবাসের মধ্যে সেসব স্থান দেখলাম। রানী ঝর্ণার পথে পাহাড়ে উঠে গোঁড় জাতির গ্রামে আবার বেরিয়ে এলাম। আজ বেরিয়ে এলাম সকালে কাঁকড়াগাছি ঘাট। সারা পথের দুধারে বন, তবে এখন শাল ও মহুয়া গাছ প্রায় নিষ্পত্র। তলায় সাদা সাদা মহুয়া ফুল টুপটাপ ঝরে পড়েছে। রাখা মাইন্স ছাড়িয়ে খানিকটা গেলে বন বেশ ঘন, বড় বড় ছায়াতরুও আছে। কাঁকড়গাছি ঘাটটা বড় চমৎকার। এখানে একটা জায়গায় চারিধারেই পাহাড়ের শ্রেণী, ছোট একটা ঝর্ণা আছে, তবে এখন ঝর্ণাতে জল খুবই কম। ওদিকে বনগাছের শোভা এদিকের চেয়ে সুন্দর। অপরাহ্নে বা জ্যোৎস্না রাত্রে যে এসব স্থানের শোভা অপূর্ব হবে, সেটা বুঝতে পারা খুব কঠিন নয়। নীরদবাবুরা গরুর গাড়িতে এলেন। আমি দেখলাম ওর চেয়ে হেঁটে আসা অনেক বেশি আরামের। বাংলোর সামনে ছোট বাঁধটাতে স্নান করে এলাম। জল বেশ ভালো। খুব সম্ভব আজই রাত্রে কলকাতাতে ফিরব। কাল রাখা মাইন্স থেকে বৈকালে হেঁটে আমরা তিনজন চলে এলাম শালবনের মধ্যে দিয়ে অস্ত সূর্যের আলোয় রাঙানো সুবর্ণরেখা পার হয়ে। আজ সকালে গালুডির বাংলোর পিছনে সেই শিলাখণ্ডে বসে লিখছি। কাল রাতের চাঁদটা যে কখন কালাঝোর পাহাড় শ্রেণীর পিছন দিয়ে উঠল তা মোটেই টের পাইনি। স্টেশন থেকে এসে দেখি চাঁদ উঠে গিয়েছে, কিন্তু অনেক রাত্রে স্টেশনের পথের ছোট ডুংরিটার সাদা সাদা কোয়ার্টজ পাথরের চাঁইগুলো ছোট বটগাছটা অদ্ভুত দেখাচ্ছিল। আজ সকালে গুইরাম গাড়োয়ানের সঙ্গে দেখা। সে বললে ঠিকরি ও ধারাগিরির পথের জঙ্গলে খুব বন, বাঘের ভয়ও আছে। এবার আর যাওয়া হলো না, পুজোর সময় যাব। এবার জীবনটা খুব গতিশীল হয়ে উঠেছে। এই তো গত শনিবারের রামনবমীর দোলের দিনও ব্যারাকপুরে ছিলাম। দেখলাম আমাদের বাড়ির পিছনে বাঁশবনে কিরকম শুকনো পাতার রাশ পড়েছে। নদীর ধারে চটকাতলা খালের উঁচু পাড়ে কিরকম ঘেঁটু ফুল ফুটেছে। রঘুদাসীদের বাড়িতে ওরা আবার এসেছে, পথে রঘুদাসীর সঙ্গে দেখা। তারপরে খয়রামারির মাঠে সেই বেদেদের তাঁবুর ছোট গর্তটা, সেখানে সেদিনও আকন্দ ফুলের শোভা দেখতে গিয়েছি। রাজনগরের বটতলাটা সন্ধেবেলায় একা বেরিয়ে এসেছি আর ভেবেছি এসব জায়গা কত নিরাপদ, কত নিরীহ। হঠাৎ এক সপ্তাহের মধ্যে গালুডির বাংলোর পিছনে বসে লিখছি। রানী ঝর্ণা, নেকড়ে ডুংরির সব দেখা হয়েই গিয়েছে। রাখা মাইন্সে দুরাত্রি যাপন করে এলাম, কিন্তু একটা দেখলাম ব্যাপার, এসব স্থানে সঙ্গী নিয়ে আসতে নেই।
একা থাকলে নিজের মন নিয়ে থাকা যায়, তখন নানা অদ্ভুত চিন্তা, অদ্ভুত ভাব এসে মনে জোটে। কিন্তু সঙ্গীরা থাকলে তাদের মন আমাকে চালিত করে, আমার মন তখন আর সাড়া দেয় না, যেমন গভীর অতল তলে লাজুক তার মুখ লুকিয়ে থাকে। কাজেই সঙ্গীদের চিন্তা তখন হয় আমার চিন্তা, সঙ্গীদের ভাব তখন হয় আমার ভাব, আমার নিজস্ব জিনিস সেখানে কিছু থাকে না। কাল সুবর্ণরেখার পাড়ের সূর্যাস্তের দৃশ্যটা, কিংবা গভীর রাত্রের জ্যোৎস্নায় মহুলিয়ার প্রান্তরের ও নেকড়ে ডুংরির পাহাড়ের সে অবাস্তব সৌন্দর্য, একা থাকলে এসব দৃশ্যে আমার মন কত অদ্ভুত কথা বলতো। কিন্তু কাল শুধু আড্ডা দেওয়াই এবং চা খাওয়াই হলো, মন চাপা পড়ে রইল বটে অর্থহীন প্রলাপ বকুনির তলায়, সম্মিলিত সিগারেট ধূমের কুয়াশার আড়ালে। তাই বলছি, এসব স্থানে আসতে হয় একা, লোক নিয়ে আসতে নেই। আজই এখান থেকে যাব, এখনই বলরাম সায়রের ঘাটে নিয়ে আসব। অনেকদিন পরে ওতে বড় আনন্দ পাব। দূরে কালাঝোর পাহাড়, চারিধারে তালের সারি, স্বচ্ছ শীতল জল, দিঘিটা আমার এত ভালো লাগে। শালবনে নতুন কচি পাতা গজিয়েছে, দূরে কোথায় কোকিল ডাকছে কালাঝোর পাহাড়ের দিকে। এত ভালো লাগছে সকালটা। খুড়োদের ছাদে বসে লিখছি। গ্রীষ্মাবকাশে বাড়ি এসেছি। এবার গালুডিতে অনেক দিন থেকে আমার জন্য নতুন চোখ খুলেছে। গাছপালার বৈচিত্র্য, প্রাচুর্য এবার বেশি করে চোখে পড়েছে। সমস্ত প্রাণটা যেন একটা পার্ক। আমার বাড়িতে কোনো গাছ থাকুক আর নাই থাকুক, সারা গ্রাম, এমনকি কুঠির মাঠ, ইছামতির 2 তীর, শ্যামল বাঁশবন, এসবই আমার। আমি দেখি, আমার ভালো লাগে, আমার না তো কার। প্রায় বিকেলে কুঠির মাঠে বেড়াতে যাই। এবার একটা নতুন পথ খুলেছে মাঠের মধ্যে দিয়ে, সেটা আরো অপূর্ব। এমন সবুজ মাঠে উলু ফুল ফুটেছে চারিধারে, শিমুল গাছ হাত বেঁকিয়ে আছে, দূর বনান্ত শীর্ষে বিরাটকায় লায়ার পাখির পুচ্ছের মতো বাঁশবনের মাথা দুলছে। এমন শ্যামলতা, এমন শ্রী এ আমাদের এই দেশটা ছাড়া আর কোথাও নেই। দুপুরে আজ বেজায় গরম। কাল রাতে ভালো ঘুম হয়নি বলে অত গরমেও খুব ঘুমালাম। উঠে দেখি মেঘ করেছে। উত্তর পশ্চিম কোণে ঘন নীল কৃষ্ণ কালবৈশাখীর মেঘ। তারপর উঠল বেজায় ঝড়। আমি আর ঘরে থাকতে পারলাম না, একখানা গামছা নিয়ে তখনই নদীর ঘাটে চলে গেলাম। পথে জেলি বললে, শিগগির নেকোতলায় যান, ভয়ানক আম পড়ছে। কিন্তু আজ আর আম কুড়োবার দিকে আমার খেয়াল নেই। আমি নদীর ধারে কালবৈশাখীর লীলা দেখতে চাই। নদী জলে নামবার আগেই বৃষ্টি এলো, বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। জলে নেমে দেখি জল গরম, যেন ফুটছে। এপার ওপার সাঁতার দিতে লাগলাম। কালো জলে ঢেউ উঠেছে, মুখে নাকে মাথায় ঢেউ ভেঙে পড়ছে। ওপারে চরের ওপর বিদ্যুৎ চমকাচ্ছে, বন্যে বুড়ো গাছ ঝড়ে উল্টে যাচ্ছে, বৃষ্টির ধোঁয়ায় চারিধার অন্ধকার হয়ে গেল। নদী জলের অপূর্ব সুঘ্রাণ বেরুচ্ছে, দূর দূর সমুদ্রের কথা মনে হচ্ছে। এমনি কত ঝটিকাময় অপরাহ্ন ও নিরন্ধ্র অন্ধকারময়ী রাত্রির কথা। প্রকৃতির মধ্যে এমনি মিশে হাত ধরাধরি করে চলা, ওই শ্যামল ডালপালা ওঠা শিমুল গাছ, সাঁই বাবলা গাছ, এই তো আমি চাই। এদের সঙ্গে জীবন উপভোগ করব। ওই ঝোড়ো মেঘে আমার ভগবানের উপাসনা, ওই তীক্ষ্ণ নীল বিদ্যুতে, এই কালো নদী জলের ঢেউয়ে, ঝড়ের গন্ধে, বাতাসের গন্ধে, বৃষ্টি ভেজা মাটির গন্ধে, চরের ঘাসের কাঁচা গন্ধে। কাল কুঠির মাঠে বসে এইসব কথা ভাবছিলাম। তারপর নদী জলে নাইতে নেমে কেমন একটা ভক্তির ভাব মনে এলো। সমস্ত দেহ মন যেন আপনা আপনি নুয়ে পড়তে চাইল। এ ধরনের ভক্তি একটা বড় ব্লিস, জীবনে হঠাৎ আসে না। যখন আসে তখন বিরাট রূপেই আসে, আনন্দের বন্যা নিয়ে আসে প্রাণের তীরে। এ রিয়েলাইজেশন যেমন দুর্লভ তেমনি অপূর্ব। আমি ভগবানকে উপলব্ধি করতে চাই তাঁর এই লক্ষ্য বিরাট রূপের মধ্যে দিয়ে। এবার মোটে বৃষ্টি নেই, পথঘাট এখনো শুকনো খটখটে। অন্যবার এমন সময় খানা ডোবা জলে ভরে যায়, কুঠির মাঠের রাস্তায় কাদা হয়। তবে এবার সোঁদালি ফুল যেন কমে আসছে, বেলফুলের গন্ধেরও তেমন জোর নেই।
কাল বিকেলে পাঁচি এসেছে। সে, আমি, খুকু, রানু, মায়ের নদী কজনে কাল বসে কালিদাসের মেঘদূত ও কুমার সম্ভবের চর্চা করেছি। বিকেলে আমি কুঠির মাঠে বেড়াতে গেলাম। ঘাটে স্নান করতে এসে দেখি ওরা সবাই ঘাটে। খুকু ও রানু সাঁতার দিয়ে গিয়েছে প্রায় বাঁধালের কাছে। আমি স্নান সেরে উঠে আসছি, কালো তখন গেল শিমুলতলাটার কাছে। আমি বললুম, তোর মা ঘাটে তোকে ডাকছে। সে যাই বলে একটা বিকট চিৎকার করে চলে গেল। একটু পরে দেখি খুকু আমায় ডাকছে। বাঁশবন প্রায় অন্ধকার হয়ে এসেছে। ও ঘাট থেকে আসবার সময় বোধহয় অন্ধকার দেখে ভয় পেয়েছে। আমি দাঁড়িয়ে ওকে সঙ্গে করে নিয়ে এলুম। আজ ওবেলা স্নানের সময় মনে কি যে এক অপূর্ব ভাব এসেছিল। প্রতিদিনের জীবন এই মুক্তরূপা প্রকৃতির মধ্যে সার্থক হয় এখানে, এই সব ভাবে ও চিন্তার ঐশ্বর্যে। আজ অনেক কাল পরে নদীর কাছ থেকে গৌরীর হাতের লেখা একখানা গানের খাতা পেয়েছি। এতদিন কোথায় এখানা পড়েছিল বা কি করে নদীর হাতে এলো তার কোনো খবর এরা দিতে পারলে না। অ্যাপ্রোপ্রিয়েটলি এনাফ খাতায় প্রথম গানটিই হচ্ছে, ওই নীল উজ্জ্বল তারাটি, করুণ অরুণ তরুণ কিরণ অমিয় মাখানো হাসিটি, বহুদূর জগতে গিয়েছে গো চলি, প্রণয় বৃন্ত ছিঁড়িয়া, ভালোবাসা সব ভুলে গেছে। 14-15 বছর আগের এমনি ধারা কত উজ্জ্বল রৌদ্রালোকিত প্রভাত, বর্ষার কত মেঘমেদুর সন্ধ্যার কথা মনে আনে। যাক, কাল আকাশে হঠাৎ বৃশ্চিক নক্ষত্র দেখেছি। একে প্রথম চিনি বেলপাহাড়ের স্টেশনে। পরিমল আমাকে চিনিয়ে দেয়, আমি ওটা চিনতাম না। কাল দেখি শ্যামাচরণ দাদাদের বাঁশঝাড়ের মাথার উপর বিরাট ও অগ্নিচ্ছটা বেঁকে আছে। আকাশের ওদিকটা আলো হয়ে উঠেছে। খুকুকে বললুম, ওই দেখ বৃশ্চিক নক্ষত্র। তাকে চিনিয়ে দিলুম। রানু জিজ্ঞেস করলে, তবে তার বয়স যদিও খুকুর চেয়ে অনেক বেশি, সে অত বুদ্ধিমতী নয়। 15 মিনিট কঠিন পরিশ্রমের পরে তাকে বোঝাতে পারলুম কোনটাকে আমি বৃশ্চিক রাশি বলতে চাচ্ছি। এদিকে সপ্তর্ষিমণ্ডল ঢলে পড়েছে ক্রমেই মেজ খুড়িমাদের রান্নাঘরের ওপর। রাত অনেক হলো, ওরা তবুও তাস খেলবেই। বেগতিক দেখে বললুম, আলোতে তেল নেই, নইলে ঘুম হবার জো নেই ওদের খেলার গোলমালে। লণ্ঠন নিভিয়ে শুয়ে পড়লুম। রাত তখন 12টার কম নয়। বিকেলে কালো আর আমি মোল্লাহাটির পথে বেড়াতে গেলাম। আজ দুপুরে যখন এপাড়ার ঘাট থেকে ওপাড়ার ঘাটে সাঁতার দিয়ে যাই তখনই খুব মেঘ করেছিল। একটু পরে সেই যে বৃষ্টি এলো, আর রোদ ওঠেনি। মেঘ ভরা বিকেলে শ্যামল মাঠ ও দূরের বাঁশবন, বড় বড় বটগাছ, একরকম কি গাছ আছে মখমলের মতো নরম সবুজ পাতা ডালপালা ছড়িয়ে দিয়ে ঝোপের সৃষ্টি করে। এসবের মধ্যে দিয়ে যেতে যেতে মোল্লাহাটি ও পাঁচপোতা বামুনডাঙ্গার পথের মোড়ে গিয়ে একখানা ছই চাপা গরুর গাড়ির সঙ্গে দেখা হলো। তাদের গাড়োয়ান জিজ্ঞেস করলে, বাবুর কাছে কি বিড়ি আছে? না, নেই, বিড়ি খাইনি। আপনারা কোথায় যাবেন? কোথাও যাব না, এই পথে একটু বেড়াচ্ছি। ফিরবার পথে মনে হলো, কলকাতায় থাকবার সময় যখন গাছপালার জন্য মনটা হাঁপায়, তখন যে কোনো একটু ছবি, একটা বনের ফটোগ্রাফ দেখে মনে হয়, ও কি বনই এদেশে। প্রায় বিদেশের ফটো, আফ্রিকার কি দক্ষিণ আমেরিকার। কিন্তু তখন ভুলে যাই যে আমাদের গ্রামের চারিপাশে সত্যিকারের বন জঙ্গল আছে অতি অপূর্ব ধরনের। যখন বিলিতি গ্র্যান্ড ইভিনিং অ্যানুয়াল দেখি তখন ভুলে যাই কত ধরনের অদ্ভুত গাছ আছে আমাদের বনে জঙ্গলে, যা বাগানে পার্কে নিয়ে রোপণ করলে অতি সুদৃশ্য কুঞ্জবন সৃষ্টি করে। যেমন সাঁড়া, কুঁচলতা, ওই নাম না জানা গাছটা, এরা যে কোনো বিখ্যাত পার্কের সৌন্দর্য ও গৌরব বৃদ্ধি করতে পারে। সেদিন যখন আমি, রানু, খুড়িমা নদীতে বিকেলে স্নান করছি, তখন একটা অদ্ভুত ধরনের সিঁদুরে মেঘ করলে। ওপারে খড়ের মাঠের উলুবনের মাথা, শিমুল গাছের ডগা যেন অবাস্তব অদ্ভুত দেখালো। যেন মনে হচ্ছিল ওখান থেকেই নীল আকাশটার শুরু। কিন্তু কাল সন্ধ্যায় একা নদীতে নেমে যে অপূর্ব অনুভূতি হয়েছিল
তা বোধহয় জীবনে আর কোনোদিন হয়নি। শিমুল গাছের মাথায় একটা তারা উঠেছে, দূরে কোথায় একটা ডাহুক পাখি অবিশ্রান্ত ডাকছে, মাধবপুরের চরের দিকে ভায়োলেট রঙের মেঘ করছে, শান্ত স্তব্ধ নদী জলে তার অস্পষ্ট প্রতিবিম্ব। মানুষ চায় এই প্রকৃতির পটভূমির সন্ধান। এতদিন যেন আমার এমারসনের মতের সঙ্গে খুব মিল ছিল। সেদিনও বঙ্গশ্রী আপিসে কত তর্ক করেছি। আজ একটু মনে সন্দেহ জেগেছে। মানুষ এই সৃষ্টিকে মধুরতর করেছে। ওই দূর আকাশের নক্ষত্রটি, ওর মধ্যেও স্নেহ প্রেম যদি না থাকে তবে ওর সার্থকতা কিছুই নয়। হৃদয়ের ধর্ম সব ধর্মের চেয়ে বড়। আজ সকাল থেকে বর্ষা নেমেছে, ঝিমঝিম বাদলা, আকাশ অন্ধকার। আজ এই মেঘমেদুর সকালে একবার নদীর ধারে বেরিয়ে আসতে ইচ্ছে করছে। বাঁওরের ধারের বেলে মাটির পথ বেয়ে একেবারে কুঁদিপুরের বাঁয়ে রেখে মোল্লাহাটির খেয়া পার হয়ে যেতে ইচ্ছে হচ্ছে পিসিমার বাড়ি পাটশিমলে বাগান গাঁ। কাল সুন্দরপুর পর্যন্ত বেড়াতে গিয়েছিলাম বৈকালে। ও পথের প্রাচীন বটগাছের সারির দৃশ্য আমি আবাল্য দেখে আসছি, কিন্তু ও পুরনো হলো না। যত দেখি ততই নতুন। গাছে গাছে খেজুর পেকেছে, কেউ ঝাঁকা গাছের তলায় ব্যাঙের ছাতা গজিয়েছে এই বর্ষায়। আরামডাঙ্গার মাঠে মরা গাঙের ওপারে সবুজ আউশ ধানের ক্ষেত এবং গ্রাম সীমায় বাঁশবনের সারি মেঘমেদুর আকাশের পটভূমিতে দেখতে হয়েছে যেন কোনো বড় শিল্পীর হাতে আঁকা ল্যান্ডস্কেপ। ক্ষেত্রকলু ওদিক থেকে ফিরছে, হাতে ভাঙা লণ্ঠন একটা। বললে মোল্লাহাটির হাটে পটল কিনতে গিয়েছিল। পটল না কিনেই ফিরলে যে? কি করব বাবু, 2 পয়সা সের দর, 1 পয়সাও লাভ থাকছে না। গোপালনগরের হাটেও ওই দর। এবার তাতে আবার পটল জন্মায়নি। যে দুর্বৎসর পড়েছে বাবু, কলকাতাটা যেন ভুলে গিয়েছি। যেন চিরকাল এই বটের সারি, বাঁওর, সুন্দরপুর, সখীচরণের মুদিখানার দোকানে কাটাচ্ছি জীবনটা। এদের শান্ত সঙ্গ আমার জীবনে আনন্দ এনেছে উগ্র দুরাশা আর মত্ততা ঘুচিয়ে। সে দুরাশাটা কি? নাইবা লিখলাম সেটা। আজ বিকেলে সারা ঈশান কোণ জুড়ে কালবৈশাখীর মেঘ করল এবং ভয়ানক ঝড় উঠল। হাজারি, জেলেনি, জগবন্ধু, কালো, জেলি ওরা আম কুড়োতে গেল বাগানে, কারণ এখনো আম যথেষ্ট আছে। ঝিনুকে গাছ, চারা বাগানে, মাঠের চারায়। তারপর ঘন বর্ষা নামল। আমি আর কালো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বর্ষাস্নাত গাছপালা, বটের সারি, উলুর মাঠের মধ্যে দিয়ে বেলে ডাঙাতে। সেখান থেকে যখন ফিরি বর্ষা আরো বেশি। বিদ্যুতের এক একটা শিখা দিক থেকে দিগন্ত ব্যাপী আকাশে কালো কালো মেঘ উড়ে চলেছে। আমার মনে হলো আমিও যেন ওদের সঙ্গে চলেছি, মহাব্যোম পার হয়ে চিন্তাতীত কোন সুদূর বিশ্বে। আকাশ মহাকাশে আমার সে গতি। পৃথিবীর সমস্ত বন্ধন, সুখ দুঃখ, ঘর গৃহস্থালির বন্ধন মুক্ত আমার আত্মা। সে পায়ের তলায় সারা পৃথিবীর মোহ মাড়িয়ে চলেছে। মহাব্যোমের অন্ধকার, শূন্য, মেঘ, ইথার, সমুদ্র ভেদ করে মুক্ত পক্ষ গতিতে অমিত তেজে চলেছে। দিকপাল বৈশ্রবণের বিশ্ববিদ্রাবনকারী পৌরুষের বীর্যে। নদীতে স্নান করতে নেমে সাঁতার দিয়ে বৃষ্টি মাথায় চলে গেলুম ওপারে মাধবপুরের চরের ওপর বর্ষা দেখতে। পশ্চিম দিকে পিঙ্গল বর্ণের মেঘ হয়েছে, ওপারের বাঁশবন হাওয়ায় দুলছে। তারপর আমরা আবার এপারে এলাম। ঠিক সন্ধ্যার সময় বাড়ি এলাম। আজকার সন্ধ্যাটি ঠিক বর্ষা সন্ধ্যা, কিন্তু কেমন যেন নিঃসঙ্গ মনে হচ্ছে, যেন আর কেউ থাকলে ভালো হতো। কেউ থাকলেই তো ভালো হয়, সবসময় হয় কই? আমার মনে এই যে অনুভূতি, এ অনেক কাল পরে আবার হলো। আমি কত নিঃসঙ্গ নির্জন জীবনযাপন করেছি কত কাল ধরে, লোকালয় থেকে কত দূরে। কিন্তু 1923-26 সালের পরে ঠিক এ ধরনের বেদনা মাখানো নিঃসঙ্গতার অনুভূতি আর কখনো হয়নি।
এই মনের অবস্থা আমি জানি, চিনি একে। এ আমার পুরাতন ও পরিচিত মনোভাব, কিন্তু 1926 সালের পরে ভুলে গিয়েছিলাম একে। আবার সেই ফিরে এলো। কাল আবার খুব আনন্দ পেয়েছি। মনের ও ভাবটা কাল আর ছিল না। বিকেলে আমরা কাঁচি কাটার পুলের পথে অনেক দূর পর্যন্ত বেড়াতে গেলাম। নীল মেঘে সারা আকাশ জুড়ে ছিল। কাল স্নান করে ফিরবার পথে শিমুল গাছটার ওদিকে আউশ ধানের ক্ষেতের ওপরকার নীল আকাশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অমনি মনের ভাব বিকেলেও হয়েছিল। আরামডাঙ্গার ওপারে সেই খাবরাপোতার দিকের আকাশে একটা নীল পিঙ্গল বর্ণ শ্রী। সূর্য বোধহয় অস্ত যাচ্ছিল। আমরা কিন্তু পেয়ারা গাছটা খুঁজে পাচ্ছিলাম না। আমি আর কালো কত খুঁজলাম। আরামডাঙ্গার পথে মরাগাঙের ধারে সেই পেয়ারা গাছ যে কোথায় গেল। সন্ধ্যার কিছু আগে কুঠির মাঠে একটা ঝোপে ঘেরা নতুন জায়গা আবিষ্কার করা গেল। এদিকটায় কখনো আসেনি। এমন নিভৃত স্থানটা, খুব আনন্দে নদীতে সাঁতার দিলাম। এবার ব্যারাকপুরে চমৎকার ছুটিটা কাটল। সমস্ত ছুটিটাই তো এখানে রয়েছি। আর বছর এখানে 10-11 দিন মাত্র ছিলাম। বনগাঁয়ে ছিলাম বেশি দিন। এবার এখান থেকে কোথাও যাইনি। এখান থেকে যেতে মনও নেই। কলকাতার জীবনটা যেন ভুলে যেতে বসেছি। কাল বিকেলে ঘন কালো মেঘ করে বৃষ্টি এলো। আমি আর কালো বৃষ্টি মাথায় বেলেডাঙ্গার পুল পর্যন্ত বেড়াতে গেলাম। ঝোপঝাড় ভিজে কেমন হয়ে গিয়েছে। গাছপালার গুঁড়ির রং কালো। ডালপাতা থেকে জল ঝরে পড়ার শব্দ। তারপরে নদীর জলে স্নান করতে নামলাম। সাঁতার দিয়ে বাঁধাল পর্যন্ত গেলাম। সাঁতার দিয়ে এত আনন্দ পাইনি কোনোদিন এবারকার গরমের ছুটির আগে। কুঠির মাঠের একটা নিভৃত স্থানে চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। মাথার ওপর কালো মেঘ উড়ে যাচ্ছে। দিক থেকে দিগন্তব্যাপী বিদ্যুতের শিখা। শুধু চারিদিকে বৃষ্টির শব্দ। গাছে পাতায় ডালপালায় ঝোড়ো হাওয়া বইছে। নির্জন প্রান্তরের মধ্যে একা দাঁড়িয়ে থাকার সে অনুভূতির তুলনা হয় না। তার প্রকাশের ভাষাও নেই। যা খুব ঘনিষ্ঠ, খুব আপন, তাকে কি আর প্রকাশ করা যায়? আজ বিকেলে বহুদিন পরে ভারী সুন্দর রাঙা রোদ উঠল। বাঁধালের কাছে নাইতে নেমে মাঝ জলে গিয়ে ওপারের একটা সাঁই বাবলা গাছের ওপর রোদের খেলা দেখছিলাম। কি অদ্ভুত ধরনের ইন্দ্রনীল রঙের আকাশ, আর কি অপূর্ব সোনার রং রোদের। সকলের চেয়ে সেই সাঁই বাবলা গাছের বাঁকা ডালপালা ও খুদে খুদে সবুজ পাতার উপর সোনার রঙের রোদের খেলা। তারই পাশে ওপারের কদম্ব গাছটাতে বড় বড় কুঁড়ি দেখা দিয়েছে। শ্রাবণের প্রথমেই ফুল্ল পুষ্প সম্ভারে নত শাখ নিপ তরুটি বর্ষা দিনের প্রতীক স্বরূপ ওই সবুজ উলুখরের মাঠে স্বমহিমায় বিরাজ করবে। বর্ষার ঢল নেমে ইছামতি বেড়ে ওর মূল পর্যন্ত উঠবে। ঝরা কিশোররাজি ঘোলা জলের খরস্রোতে ভেসে চলে যাবে। উলুবন আরো বাড়বে। আমি তখন থাকবো কলকাতায়। সে দৃশ্য দেখতে আসব না। কাল সকালে এখান থেকে যাব। আজই এখানে থাকার শেষ দিন এবছরের মতো। এবার ছুটিটা কাটলো বেশ। কি প্রকৃতির দিক থেকে, কি মানুষের দিক থেকে অদ্ভুতভাবে ছুটিটা উপভোগ করা গেল এবার। কলকাতায় থাকলে আমার যে আফ্রিকা দেখবার ইচ্ছে হয়, পাহাড় জঙ্গল দেখবার ইচ্ছে হয়, এখানে দীর্ঘদিন কাটালে কিন্তু আর কোথাও যেতে ইচ্ছে করে না। গাছপালায়, নীল আকাশে, নদীর কালো জলে সাঁতার দিতে দিতে দুপাশের বাঁশবন, সাঁই বাবলার সারি চেয়ে চেয়ে দেখা, সবুজ উলুর মাঠের দৃশ্য, পাখির অবিশ্রান্ত ডাক এখানে মনের সব ক্ষুধা মিটিয়ে দেয়। বসে লিখছি, রানু এসে বললে, দাদা 1 কাপ চা খাবেন কি? সে ওদের রান্নাঘর থেকে চা নিয়ে এসেছে বয়ে। আর কাল থেকে অনবরত বলছে, দাদা চলে যাবেন না কাল, আর একদিন থাকুন। আপনি চলে গেলে পাড়াটা আঁধার হয়ে যাবে। কাল সমস্ত দিনের মধ্যে অন্তত 3-4 বার কথা বলেছে। অথচ ওর ওপর কি অবিচার করেছি এবার। ওকে নিয়ে তাস খেলিনি একটি দিনও। ও খেলতে চাইলেও খেলিনি, ভালো করে কথাও বলিনি। বললে, জন্মাষ্টমীর ছুটিতে আসবেন তো? আমি বললাম, যদিই বা আসি, তোর সঙ্গে তো আর দেখা হবে না।
তুই তো তার আগেই চলে যাবি। এদের কথা ভেবে কলকাতায় প্রথম প্রথম কষ্ট হবে। পূজার ছুটিতে বাড়ি এসেছি। রাখা মাইন্স গিয়েছিলাম। সেখানে একদিন একা মেঘান্তকার বিকেল বেলাতে 60 কিটার অরণ্যময় জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিলাম। এই পথে একা যেতে ওদেশের লোকও বড় একটা সাহস করে না। যখন একটা ছোট পাহাড়ি ঝর্ণায় নেমে রবীন্দ্রনাথের চিঠির একটা অংশ সেখানে রেখে দিচ্ছি কাল নীরোদবাবুদের বিশ্বাস করাবার জন্যে, তখন সেখানে কুলুকুলু ঝর্ণার শব্দটি মেঘশীতল বৈকালের ছায়ায় কি সুন্দর লাগছিল। পাহাড়ের স্যাডেলটা যখন পার হচ্ছি তখন ঝমঝম করে বৃষ্টি নামল। হাজার হাজার বনস্পতির পাতা থেকে পাতায় ঝরঝর করে বৃষ্টি পড়ছিল। দূরের কালাঝোর পাহাড় মেঘের ছায়ায় নীল হয়ে উঠেছে। ধোঁয়া ধোঁয়া মেঘগুলো জড়িয়ে জড়িয়ে খেলা করছে। কালিদাসের শানুমান ও আম্রকূট কথাটি বারবার মনে পড়ছিল, একা সেই মহুয়াতলায় শিলাখণ্ডে বসে। একদিন রাখা মাইন্সের বাংলোর পেছনে বনতুলসীর জঙ্গলে ভরা পাহাড়টার মাথায় অস্তগামী সূর্যের আলোতে বসেছিলাম। ওদিকে রাঙা রোদ মাখানো সিদ্ধেশ্বর ডুংরির মাথাটা দেখা যাচ্ছে, এদিকে পাহাড়ের লেজ থেকে দূরে গালুডির চারুবাবুর বাংলো দেখা যাচ্ছে। সেদিন কি আনন্দ যে মনে এলো তার বর্ণনা ভাষায় দেওয়া যায় না। সেদিন আবার বিজয়া দশমী। নীল ঝর্ণার ধারে একটা শিলাখণ্ডে একা বসে রইলাম সন্ধ্যাবেলাতে। ক্রমে জ্যোৎস্না উঠল। মহুয়াতলার ঘাট দিয়ে পাহাড়ের দিক দিয়ে ঘুরে আসতে আসতে কুসুমবনীতে উড়িয়া মুদির দোকানে গেলাম সিগারেট কিনতে। আশ্চর্যের বিষয়, এইখানে হঠাৎ নীরোদবাবুর সঙ্গে দেখা হলো। তিনি ও তার স্ত্রী সাঙ্গার সাহেবের বাংলো থেকে চা খেয়ে ওই পথে মেঘঢাকা অস্পষ্ট জ্যোৎস্নাতে বেড়াতে বেরিয়েছিলেন। বিজয়ার কোলাকুলি সেই দোকানেই সম্পন্ন হলো। ভাবলাম আজ আমাদের দেশে বাঁওরের ধারে বিজয়া দশমীর মেলা বসেছে। তার পরদিন আমরা গালুডিতে গেলাম ডোঙাতে সুবর্ণরেখা পার হয়ে। চারুবাবুদের বাংলোতে গিয়ে সুরেনবাবু আর আমি নেকড়েডুঙ্গির পাহাড়ে গিয়ে উঠে বসলাম। চা খেয়ে আশাদের বাড়ি গিয়ে গান শুনলাম আশার। সেখানে বিজয়ার মিষ্টিমুখ না করিয়ে ছাড়লে না। ফেরবার পথে সুবর্ণরেখাতে ডোঙা পাওয়া গেল না। অপূর্ব জ্যোৎস্না রাত্রে সুবর্ণরেখা রেলের পুল দিয়ে চন্দ্ররেখা গ্রামের মধ্য দিয়ে অনেক রাত্রে ফিরলাম রাখা মাইন্সের বাংলোতে। নদী পার হবার সময় সেই ছবিটা, সেই নদীর উপরে জ্যোৎস্না ভরা আকাশে একটিমাত্র নক্ষত্র দেখা যাচ্ছে, নিচে শিলাস্তৃত সুবর্ণরেখা, পশ্চিম তীরে ঘন শাল জঙ্গল, দূরে শ্যামপুর থানার ক্ষীণ আলো, লাইনের বাম দিকের গাছগুলো আধো জ্যোৎস্নায় আধো অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু ফুটন্ত ছাতিম ফুলের ঘন সুগন্ধ। বাংলোতে ফিরে এসে দেখি প্রমোদবাবু এসে বসে আছেন। পরদিন আমরা সবাই মিলে 60 কিটার জঙ্গলের পথে গেলাম। তার পরদিন গালুডি থেকে চারুবাবু, সুরেনবাবু ও মেয়েরা এলেন। 4 নম্বর খাদানের নিচের জঙ্গলের মধ্যে পিকনিক হলো। ঝুনু, আশা, আমি, চারুবাবু, সুরেনবাবু ও ভিক্টোরিয়া দত্ত বলে একটি মেয়ে সিদ্ধেশ্বর ডুংরি আরোহণ করলাম। একেবারে সিদ্ধেশ্বরের মাথায় একটা অম্লমধুর বনফুলের কাঁচা ডাল ভেঙে নিয়ে পাহাড়ে উঠলাম তৃষ্ণা নিবারণের জন্য। সেদিন আমি স্টেশনের বাইরে কি একটা গাছের ছায়ায় পাথরের উপর বসে রইলাম, যেমন সেদিন সকালে আমি ও গ্রামের প্রমোদবাবু পিয়ালতলার ছায়ায় প্রকাণ্ড শিলাখণ্ডে শুয়ে বটগাছটার দিকে চেয়ে প্রভাতী আলোতে অজানা কত কি পাখির গান শুনছিলাম। বেলা পড়ে এসেছে। বারাকপুরে বসে এইসব কথা লিখতে লিখতে মন আবার ছুটে চলে যাচ্ছে সেই সব দেশে। শীতের বেলা এত তাড়াতাড়ি রোদরাঙা হয়ে গাছের মাথায় উঠে গেল। বকুল গাছের মাথায়, বাঁশ গাছের মাথায় উঠে গিয়েছে রোদ একেবারে। সেই সুন্দর লতাপাতার গন্ধটা এবার ভরপুর পাচ্ছি। ঠিক এই সময় ওটা পাওয়া যায়। কাল এখানে চড়কতলায় কৃষ্ণযাত্রা হলো। জ্যোৎস্না রাত্রে গাছপালায় শিশির টুপটাপ ঝরে ঝরে পড়ছে। আমি চালতে তলার পথে একা শুধু বেরিয়ে বেড়াতে লাগলাম।
কি রূপ দেখলাম কাল জ্যোৎস্না ভরা রহস্যময়ী হেমন্ত রাত্রির। কাল নদীর ধারে বিকেলেও অনেকক্ষণ বসে রইলাম। কাল বিকেলে কুঠির মাঠে বেড়াতে গিয়ে পাটল বর্ণের মেঘস্তূপের দিকে চোখ রেখে একটা জলার ধারে বসলাম। গাছপালার কি রূপ! সেই যে গন্ধটা এই সময় ছাড়া অন্য সময় পাওয়া যায় না, সেই গন্ধ দিন রাত সকাল সন্ধ্যা আমাকে যেন অভিভূত করে রেখেছে। আজ কদিন বর্ষা পড়েছে, বসে বসে আর কোনো কাজ নেই, খুকুদের সঙ্গে গল্প করছি। কাল সারাদিনই এইভাবেই কেটেছে। তবুও কাল নদীতে এপাড়ার ঘাট থেকে ওপাড়ার ঘাটে সাঁতার দিলাম একটু ব্যায়ামের জন্যে। আজ সকালে নদীর ঘাটে ভোরবেলা গিয়ে মেঘমেদুর আকাশের শোভায় বড় আনন্দ পেলাম। এই শিমুল গাছগুলো আমাদের এদেশের নদীচরের প্রধান সম্পদ। এগুলো আর সাঁই বাবলা না থাকলে ইছামতির তটশোভা অনেক পরিমাণে ক্ষুণ্ণ হতো। আজ সকালে নদীর ঘাটে গিয়ে চারিদিকের আকাশে চেয়ে দেখলাম মেঘ অনেকটা কেটেছে। আকাশের নিচে একটু একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় ওবেলা আকাশ পরিষ্কার হয়ে যাবে। মনটা তৃপ্ত, নির্মল আকাশ ও প্রচুর সূর্যালোকের জন্য হাঁপাচ্ছে। কাকাদের শিউলি গাছটার দিকে চেয়ে দেখছি গাছপালার স্বাভাবিক প্রভাতী রং ফিরে এসেছে। সে ঘষা কাঁচের মতো রং নেই আকাশের, কিন্তু একটু পরেই ঘন মেঘে সব ঢেকে দিলে। আমি আবিষ্কার করেছি আমাদের দেশের প্রথম হেমন্তের সে অপূর্ব সুগন্ধটা প্রস্ফুটিত মরচেলতার ফুলের গন্ধ। হঠাৎ কাল বিকেলে আমি এটা আবিষ্কার করেছি। কুঠির মাঠে আজ স্নানের পূর্বে বেড়াতে গিয়ে বনে বনে খানিকটা বেড়ালাম। লক্ষ্য করে দেখলাম এই সময়ে কত কি বনের লতা পাতায় ফুল ফোটে। মরচেলতা তো পুষ্পিত হয়েছেই, তাছাড়া মাখন শিমের গোলাপি ফুলের দল ঘন সবুজ পাতার আড়ালে দেখা যাচ্ছে। কেউ ঝাঁকার লতায় খুদে খুদে ফুটেছে। ফুল বলে মনে হয় না, মনে হয় যেন হলদে পুষ্পরেণু। কি ভুরভুরে মিষ্টি গন্ধ! ডালের গায়ে পর্যন্ত ফুল ফুটেছে। ছাতিম ফুলের এই সময় কুঠির মাঠের জঙ্গলে একটা নবীন সপ্তবর্ণ তরুর দেখা মিলল, কিন্তু ফুল হয়নি তাতে। মেটে আলু তুলবার বড় বড় গর্ত বনের মধ্যে। এক জায়গায় একটা খুব বড় কেউঝাকার ঝোপকে কেটে ফেলছে দেখে আমার রাগ ও দুঃখ দুই হলো। নিশ্চয়ই যারা মেটে আলু তুলতে এসেছিল তাদেরই এই কাজ। সজীব পুষ্পিত গাছ, কারণ এই সময় কেউঝাকার ফুল হয়। কেটে ফেলা যে কতদূর হৃদয়হীন বর্বরতা তা আমাদের দেশের লোকের বুঝতে অনেক দিন যাবে। সেবার অমনি যুগল কাকাদের বাড়ির সামনের কদম গাছটা কালো বিক্রি করে ফেললে 3 টাকায়, জ্বালানি কাঠের জন্যে। এমনকি কেউ কোথাও শুনেছে? কদম গাছ, যা গ্রামের একটা সম্পদ, যে পুষ্পিত নিপ সকল বৈষ্ণব কবিকুলের আশ্রয় ও উপজীব্য, সামান্য 3টে টাকার জন্য সে গাছ কেউ বেচে? শুধু আমাদের দেশে এই ধরনের ঘটনা সম্ভব হয়। সুন্দরকে দেখবার চোখ থাকলে, ভালোবাসার প্রাণ থাকলে এসব কি আর হতো? কাল বিকেলে অল্পক্ষণের জন্য সোনালি রাঙা রোদ উঠল। বেলেডাঙার পথে যেখানে একটা বাবলা গাছের মাথায় একটা বুনো চাল কুমড়ো হয়ে আছে, ওইখানটাতে বসলুম। কতদিনের মেঘমেদুর আকাশের পরে আজ রোদ উঠেছে। এ যেন পরম প্রার্থিত ধন। এক জায়গায় সোঁদালি ফুল ফুটে থাকতে দেখলাম মাঠের মধ্যে। কার্তিক মাসে সোঁদালি ফুল কল্পনা করতেই পারা যায় না। কেলে কোড়ার ফুলও এ সময় হয়। কাল মেয়েরা 14 শাক তুললে, 14 পিদিম দিলে। খুকুদের বোধনতলায় বড় একটা প্রদীপ দিয়েছিল, বিলবিলের ধারে উঠোনের শিউলি তলায়। বারাকপুরে 14 পিদিম দেওয়া দেখিনি কত কাল। আজ বিকেলে খুকুদের কুঠির মাঠে বেড়াতে নিয়ে গেলাম। পুরনো কুঠির হাউজ ঘরে ঘোর জঙ্গল হয়ে গিয়েছে। কত কি বনের লতা হয়ে আছে। খুকুর তা দেখে আনন্দ উৎসাহ দেখে কি। একটা লতার মধ্যে কিভাবে ঢুকে সে খানিকটা দুললে, মাঠে গিয়ে ছোটাছুটি করলে। আমায় কেবল চেঁচিয়ে বলে, দাদা এটা দেখুন, দাদা ওটা দেখুন। তারপর ফিরে এসে ছেলেদের নিয়ে গোপালনগরে গেলাম কালী পুজোর ঠাকুর দেখাতে। হাজারির ওখানে অনেক রাত হয়ে গেল তাস খেলতে বসে। অনেক রাত্রে বাড়ি ফিরি। পরদিনও আবার কুঠির মাঠে যাওয়ার কথা ছিল। ওরা সবাই গেল, কিন্তু মনোরমার ভাই কালো কুঠির জঙ্গলে
হাঁটুটা বেজায় কেটে ফেললে, তার ফলে সকলেরই বেড়ানো বন্ধ হলো। রাত্রে খুকুকে অনেক গল্প শোনালাম, অনেক রাত পর্যন্ত। আজ সকালে ভাতৃদ্বিতীয়া। রায়বাড়ির পাঁচি কাঁদছে, ওর দাদা আশু মাসখানেক হলো মারা গিয়েছে, সেই জন্যে। পাড়াগাঁয়ের মেয়ের ধরনে ও ভাই রে বাড়ি এসো বলে চেঁচিয়ে কাঁদছে, কিন্তু আমার মনে সত্যিই দুঃখ হলো ওর জন্য। পাঁচিকে এ গাঁয়ের সব লোকেই দূরছাই করে, সবাই ঘেন্না করে। আজ পাঁচি ওদের সবারই বড় হয়ে গিয়েছে, তবুও তার প্রতি সহানুভূতি নেই কারুর। কান্না শুনে পিসিমা বলছেন মুখ বেঁকিয়ে, আহা, মনে পড়েছে বুঝি ভাইকে? নৌকো করে বনগাঁয়ে যাচ্ছি সকালবেলা। চালকির ঘাটে এসেছি, এবার এদিকের পাড় ভেঙেছে। কেমন নীল রঙের একটি পাখি বাবলা গাছে শীষ দিচ্ছে। নৌকোর দুলুনিতে লেখার বড় ব্যাঘাত হচ্ছে। নীল কলমির ফুল, হলদে বড় বড় বন ধুঁদুলের ফুল ফুটেছে। আর একরকম কি লতায় কুচো কুচো হলদে ফুল ফুটে চালতে পোতার বাঁকে ঝোপের মাঝে আলো করে রেখেছে। সে যে কি অপূর্ব সুন্দর, তা ভাষায় বর্ণনা করা যায় না। এই ফুলের নাম জানি না, যেন হলদে নক্ষত্র ফুটে আছে, ছোট ছোট খুদে খুদে, যেন নববধূর নাকছাবি। কার্তিকের শেষে এই ফুলটা ফোটে জেনে রাখলাম, আবার আসছে বছর দেখতে আসব। এতদিন এ ফুল আমার চোখে পড়েনি। হেমন্তে এত বনের ফুলও ফোটে এদেশে। ঝোপের মাথা আলো করে সবুজ পাতালতার মধ্যে তিতপল্লার ফুল, খুদে খুদে ওই অজানা ফুল, মাঝে মাঝে বড় বড় কলমির ফুল। কি রূপ ফুটেছে প্রভাতের! কাশফুল তো আছেই মাঝে মাঝে। নদী তীরের কি অপূর্ব শোভা এখন! তাছাড়া পুষ্পিত সপ্তপর্ণ মাঝে মাঝে যথেষ্ট। ওই অজানা ফুলটা মাঝিকে দিয়ে ঝোপ থেকে পাড়িয়ে আনলাম। 10টি করে ছোট ছোট পাপড়ি, 6টা করে পরাগকোষ বা গর্ভকেশর প্রত্যেকটাতে। জলে কচুরিপানার ফুল ফুটেছে, অনেকটা কাঞ্চন ফুলের রং, কিন্তু দেখতে বড় চমৎকার। একটা লম্বা সরস সবুজ ডাঁটায় থোকা থোকা অনেকগুলো ফুল। ওই সুন্দর ফুলের জন্যই কচুরিপানা সৃষ্টির মধ্যে অক্ষয় হয়ে থাকবে। ভগবানের কাছে সুন্দরের সার্থকতা অমর, তার ইউটিলিটিটা গৌণ। মাঝি গল্প করছিল, এবার অনেকে ইছামতিতে মুক্তা পেয়েছে ঝিনুক তুলে। এ সময়ে বন্যে বুড়ো গাছেও শালমঞ্জরির মতো দেখতে সবুজ রঙের ফুল ফুটেছে। আর এক প্রকার জলজ ঘাসের নীল ফুল ফুটেছে, এর রং ঠিক তিসি ফুলের মতো নীল। এক একটা ছোট গাছের মাথায় ছোট ঝোপে ওই খুদে খুদে অজানা ফুল ফুটে আলো করেছে। কাল রাত্রে কি একটা কথা মনে এলো, তার শব্দ পরম্পরায় মনে একটা অপূর্ব অননুভূত ভাবের উদয় হলো। শব্দেরও ক্ষমতা আছে, প্রমথবাবু বলেন নেই। এই নিয়ে প্রমথ চৌধুরীর সঙ্গে একদিন তর্ক করেছিলাম। আজ সকালে উঠে দেখি আকাশ একেবারে নির্মেঘ নির্মল। দুঃখ হলো এই ভেবে যে আমিও বারাকপুর থেকে এলাম, আকাশও গেল পরিষ্কার হয়ে। আজ এই জন্যে মনটা কেমন খারাপ হয়ে গেল। বারাকপুরে এমন নীল আকাশটা দেখতে পেলাম না। খুকুর গাওয়া সেদিনকার গানটা বারবার মনে আসতে লাগলো। মোর ঘুম ও ঘোরে এলে মনোহর, নমো 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 নমো। কাল কলকাতা থেকে এসেছি, বেশ ভালো লাগলো। আজ সকালে খয়রামারির মাঠ ও বন, বনে সাদা সাদা সেই কুচো ফুল শীতকালে অজস্র ফোটে এদেশের বনে জঙ্গলে। নদিয়া ও যশোর জেলার সর্বত্র দেখেছি এ সময়। কলেজে পড়বার সময় যখন প্রথম প্রথম মামার বাড়ি যেতাম, তখন ভবানীপুরের মাঠের ওদিকের পথ দিয়ে যাবার সময় দেখতাম একটা বড় ঝোপে ওই ফুলটা ফুটে থাকতো। কেলো এসেছিল আমার সঙ্গে আমার বাসায়, একসঙ্গে বাক্স বিছানা বেঁধে বাসা থেকে রওনা হলুম। অনেক দিন পরে ওকে দেখে মনে বড় আনন্দ পেয়েছি। কাল বড়দিনের ছুটিতে অনেক কাল ব্যারাকপুরে আসিনি, এবার এলাম। শীতের পল্লী প্রান্তরে কি শোভা তা এতদিন ভুলেছিলাম। বিকেলে আজ যখন বেলেডাঙ্গা বেড়াতে গেলাম, বনের কোলে সর্বত্র ফুটন্ত ধূর ফুলের প্রাচুর্য ও শোভা দেখে মনে হলো সেদিন মণিবোসের আড্ডায় যারা বলছিল যে বাংলাদেশের বনে ফুল তেমন নেই, তারা বাংলাদেশ সম্বন্ধে কতটুকু জানে। ক্রোকাস, মার্গারেট কি কর্নফ্লাওয়ার এখানে ফোটে না বটে, কিন্তু যেদিকে চোখ তাকাই
সেদিকেই এই যে প্রস্ফুট নীলাভ শুভ্রবর্ণের ধূর ফুলের অপূর্ব সমাবেশ, এর সৌন্দর্য কম কিসে? কি প্রাচুর্য এই ফুলের! ঝোপের নিচেও যে ফুল, সেখান থেকে থাকে থাকে উঠেছে ঝোপের মাথা পর্যন্ত, আগাগোড়া ভর্তি। এত নিচু ও অত উঁচুতে ও ফুল কি করে গেল তাই ভাবি। ঋতুতে ঋতুতে কত কি ফুল ফুটে আমাদের দেশের বনে ঝোপে। আমার দুঃখ হয় এর সন্ধানও কেউ রাখে না, নাম পর্যন্ত জানে না। অথচ সুন্দরকে যারা ভালোবাসে তারা বাংলার নিভৃত মাঠ বনঝোপের এই অনাদৃত অথচ এই অপূর্ব সুন্দর ফুলকে কখনো ভুলবে না। বেলেডাঙায় গিয়ে সাকরার দোকানে বসে গল্প করলাম। ছোট্ট খড়ের ঘরে দোকান, বাঁশের বেড়া। ননী সাকরার মেজ ছেলে বিড়ি বাঁধছে। তার দোকান ঘরের সামনে একটা নতুন কামার দোকান হয়েছে, সেখানে হাল পোড়াচ্ছে। হালের চারধারে ঘুঁটের সনসনে আগুনে অনেক লোক বসে আগুন পোয়াচ্ছে। দোকানের পিছনের বেড়ায় ধূর ফুল ফুটে আছে, যেদিকে চাই সেদিকেই এই ফুল। এক জায়গায় মাঠের মধ্যে থাকে থাকে কত দূর পর্যন্ত উঠেছে এই ফুলের ঝাড়। রাঙা রোদ ও রাঙা সূর্যাস্ত শীতকালের নিজস্ব, এমন অস্ত আকাশের শোভা অন্য সময় দেখা যায় না। যুগল বোষ্টমের সঙ্গে দেখা ফেরবার পথে, সে বললে তার চলছে না, আমি তার জিটি পরবার ব্যবস্থা করে দিতে পারি কিনা। কাল আবার ক্যাম্প টুলটা নিয়ে কুঠির মাঠের নিভৃত বনঝোপের ধারে গিয়ে বসলুম। ধূর ফুল কি অপূর্ব শোভাতেই ফুটেছে। পাখি এত ভালোবাসি, কিন্তু কাক ছাড়া কলকাতাতে আর কোনো পাখি নেই। এখানে কত কি অজস্র পাখির কলকাকলি। গাছপালা বনঝোপের কি সীমারেখা, যেন নৃত্যশীল নটরাজ। ওপারের কাশচরে শিমুল গাছটা দেখা যাচ্ছে, নীলা আকাশে রৌদ্র ঝলমল করছে। একটা বাবলা গাছের ফাঁক দিয়ে চাইলে কোনো অজানা দেশের কথা মনে আনে। শীতের অপরাহ্নে বাংলার এই নিভৃত পল্লী প্রান্তে যে কি সৌন্দর্য ভরে থাকে, চোখে না দেখলে সে বোধহয় নিজেই বিশ্বাস করতুম না। আর দেখলাম এক জায়গায় বসে থাকলে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, ভালো করে সে জায়গার রস অনেক বেশি পাওয়া যায়। কোথায় লাগে গালুডি, কোথায় লাগে কাশ্মীর, কোথায় লাগে ইটালি। আমার মনে কতটুকু আনন্দ ও চিন্তা সে জাগাতে পারে, এই যদি প্রাকৃতিক দৃশ্যের উৎকর্ষের পরিমাপক হয়, তবে আমি নিঃসন্দেহে বলতে পারি ইছামতি তীরের এই নিভৃত বনঝোপ, ধূর ফুল ফোটা মাঠের, রাঙা রোদমাখা শিমুল গাছের, বন পাখির এই কলকাকুলির অপরূপ সৌন্দর্যের তুলনা নেই। যে পরিদৃশ্যমান আকাশের 1/3 1.5 লক্ষ সুপার গ্যালাক্সি আছে, এখানে বসে বসে ভেবে দেখলুম সেসব বড় বিশ্বের মধ্যে কি আছে না আছে জানি নে, তবে এখানে যা আছে সেখানেও তাই আছে বলে মনে হয়। হোয়াট ইজ ইন মাইক্রোকজম ইজ অলসো ইন ম্যাক্রোকজম। সেসব দার্শনিক আলোচনা এখন থাকুক। বর্তমানে এই সুবৃহৎ বিশ্বের এক কোণে ধূর ফুল ফোটা বনঝোপের পাশে ক্যাম্প টুলটা পেতে বসে একটু আনন্দ পাই। অনেক বেলা গেলে কুঠির মাঠে বেড়াতে গেলুম। একটু আগে যেতাম, খুকু বসেছিল, বললে একটু দেরি করুন, আরো বেলা যাক। খুব জোর পায়ে হেঁটে পৌঁছে গেলাম বেলেডাঙার সাকরার দোকানে। মধ্যে এই ধূর ফুল ফোটা বিশাল মাঠটা যেন এক দৌড়ে পার হয়ে গেলাম। তারপর ননী সাকরার কত গল্প শুনলাম বসে বসে। তার 9টা গরু ছিল, আর বছর ফাগুন মাসে একে একে সবকটা মরে গেল গাল গলা ফুলে। দোকানের সামনে একজন লোক বসে হাল পোড়াচ্ছে আর অত্যন্ত খেলো ও বাজে সিগারেট টানছে। আমি বললাম, ও খেও না, ওতে শরীর খারাপ হয়। বলে, আমি খাই নে বাবু, 1 পয়সায় সেদিন হাটে কিনলাম 6টা, তাই এক একটা খাচ্ছি। সন্ধ্যার অন্ধকার ঘন হয়েছে। কুঠির মাঠে শুঁড়ি জঙ্গলের পথটা অন্ধকার হয়ে গিয়েছে, পথ দেখা যায় না। নদীর ধারে এসে দাঁড়ালাম আমাদের ঘাটে। ওপারে একটা নক্ষত্র উঠেছে, সেটার দিকে চেয়ে কত কথা যে মনে পড়ল। ওই সুপার গ্যালাক্সিদের কথা, বিরাট স্পেস ও নিহারিকাদের কথা, এই বনফুল ও পাখিদের কথা। কতক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এই নক্ষত্রটার সঙ্গে যেন আমার কোনো অদৃশ্য যোগসূত্র রয়েছে। বসে বসে এই শীতের সন্ধ্যায় এই ইছামতিতে কত কি ঘটেছিল পুরনো দিনে,
সেসব কথা মনে এলো, গৌরীর কথা মনে এলো। তারপর অন্ধকার খুব ঘন হয়ে এলো। আমি ধীরে ধীরে উঠে বাঁশবনের পথ দিয়ে বাড়ি চলে এলাম। আজ দুপুরে কুঠির মাঠে বেড়াতে গিয়ে আমার সেই পুরনো জায়গায় বসলাম, সেই যেখান থেকে কুঠির দেবদারু গাছটা দেখা যায়। কি অপরূপ শোভা যে হয়েছে সেখানে ফুটন্ত ধূরফুলের, তা না দেখলে শুধু লিখে বোঝানো যাবে না। এই যে আমি লিখছি, আমারই মনে থাকবে না অনেকদিন পরে, ওই ছবিটা অস্পষ্ট হয়ে যাবে মনের মধ্যে। এরকম হয় আমি জানি, তবুও আজই দেখেছি, তাই নবীন অনুভূতির স্পর্ধায় জোর করে বলছি, বনফুলের শোভার এ প্রাচুর্য আমি দেখিনি। বিহারে নেই, সিংভূমে নেই, নাগপুরে নেই। এই বাংলাদেশের সাব ট্রপিক্যাল বন জঙ্গল ছাড়া গাছপালার এই ভঙ্গি ও ফুলের এই প্রাচুর্য কোথাও সম্ভব নয়। কেন যে লোকে ছুটে যায় বম্বে, দিল্লি, কাশী, দেওঘর, তা বলা কঠিন। বাংলাদেশের এই নিভৃত পল্লী প্রান্তের সৌন্দর্য তারা কখনো দেখেনি। তাই আজ বিকেলে টুনি, কাতু, জগ, বুধ এদের সঙ্গে কুঠির মাঠে বেড়াতে গিয়ে বনঝোপের ধারে টুলটা পেতে বসলাম। রোদ ক্রমে রাঙা হয়ে গেল। একটা ফুল ফোটা ঝোপের ধারে কতক্ষণ বসে রইলাম। তারপর একটা নরম কচি ঘাসে ভরা জলার ধারে মুক্ত সান্ধ্য হাওয়ায় ছেলে মেয়েদের সঙ্গে ছুটোছুটি খেলা করলুম কতক্ষণ। আমি এই সবই ভালোবাসি। সাধে কি কলকাতা বিষ লাগে? এই শীতকালের সন্ধ্যায় এতক্ষণ ধোঁয়ায় সারা কলকাতা শহর ভরে গিয়েছে, আর এখানে কত ডাহুক, জলপিপি, দোয়েল, শালিকের আনন্দ কাকুলি, কত ফুটন্ত বনফুলের মেলা, কি নির্মল শীতের সন্ধ্যার বাতাস, কি রঙিন অস্তদিগন্তের রূপ। শিরীষ গাছে কাঁচা সুঁটি ঝুলছে, তিত্তিরাজ গাছে কাঁচা ফলের থলো দুলছে, জলার ধারে ধারে নীল কলমি ফুল ফুটেছে, মটর শাক, কচি খেসারি শাকের শ্যামল সৌন্দর্য। এই আকাশ, এই মাঠ, বন, এই সন্ধ্যায় ওঠা প্রথম তারাটি, জীবনে এরা আমার প্রিয়, এদেরই ভালোবাসি। এরাই আবাল্য আমার অতি পরিচিত সাথী। এদের হারিয়ে ফেলেই তো অত কষ্ট পাই। বিকেলে আজ বেলেডাঙার মরাগাঙের আগাড়ে একটা নিরিবিলি জায়গায় এক বোঝা পাকাটির ওপর গিয়ে বসে ওবেলার সেই কথাটা চিন্তা করছিলাম। ভগবান তার পুজো না পেলে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন না। ওর পুজোর সঙ্গে ভয়ের কোনো সম্পর্ক নেই। তার যে পুজো সে শুধু প্রেমের ও ভক্তির। এই পাড়া গাঁয়ে এদের সে কথা বোঝানো শক্ত। পুজোর ঘরে বসে আজ ওবেলা যখন শালগ্রাম পুজো করছিলাম, তখনই আমার মনে হলো এই ঘরের বদ্ধ ও অমুক্তির পরিবেষ্টনীর মধ্যে ভগবান নেই। তাকে আজ বিকেলে খুঁজব সুন্দরপুরের কিংবা নতিডাঙ্গার বাঁওরের ধারের মাঠে, নীল আকাশের তলায়, অস্তবেলার পাখিদের কলকাকলির মধ্যে। তাই ওখানে গিয়ে বসেছিলাম। বসে বসে কিন্তু আজমাবাদের কথা মনে এলো। এই পৌষ মাসে ঠিক এই সময় আমি সেখানে যেতুম। ঠিক এই বিকেলে রাঙা রোদের আভা মাখানো তিনটাঙ্গার বনের ভেতর দিয়ে বটেশ্বরনাথ পাহাড়ের এপারে যেতুম ঘোড়া ছুটিয়ে বেড়াতে। কলাই ক্ষেত থেকে কলাইয়ের বোঝা মাথায় মেয়েরা আসতো। গঙ্গার বুকে বড় বড় পাল তুলে নৌকা চলে যেত মুঙ্গেরের দিকে। ভীমদাস টোলায় আগুনের চারিধারে বসে গ্রামের লোকে গল্পগুজব করত। ফেরবার পথে বাঁধের ওপর উঠবার সময় দেখতুম চারিধারের মাঠ কুয়াশায় ভরে গিয়েছে। সেই ছবিগুলো মনে হলো। তার চেয়ে যে আমাদের দেশের ভূমিশ্রী, এই নির্জন শান্তিতে ভরা অপরূপ সুন্দর পল্লী প্রান্ত, ওই মরাগাঙের শুকনো আগারের নতুন কচি ঘাসের ওপর চড়ে বেড়াচ্ছে যে গরুর দল, ওই দূরের বটগাছটা, মাঠের ওপারের বনফুল ফোটা বনঝোপ, এই ডাহুক পাখির ডাক, গ্রামসীমার বাঁশবন, এসব যে রূপের বৃত্তে নিঃস্ব তা নয়। বরং আমার মনে হয় এরা বিহারের সেই বৃক্ষলতা বিরল প্রান্তরের চেয়ে অনেক সমৃদ্ধতর। কিন্তু সেখানে একটা জিনিস ছিল যা বাংলাদেশের এই অঞ্চলে অন্তত নেই: স্পেস, ওয়াইড ওপেন স্পেস, দূরবিষপ্পী দিগ্বলয়, দূরত্বের অনুভূতি, একটা অদ্ভুত মুক্তির আনন্দ। এ যেমন পেয়েছিলাম ইসমাইলপুরের দিয়ারাতে ও আজমাবাদে, আর কোথাও তা মিলবে না। আজ খুকু দুপুরে খানিকটা বসে রইল।
আমি মাঠে বেড়াতে যাব বলে গোপালনগরে গেলাম না। মরগাঙের আগাড়ে আজও অনেকক্ষণ গিয়ে বসেছিলাম। বেলেডাঙার পুলের কাছে ফিরবার পথে কি একটা বনফুলের সুগন্ধ বেরোলো। খুঁজে বার করে দেখি কাঁটাওয়ালা একটা লতার ফুল। লতাটা আমি চিনি, নাম জানি নে। ননী শেখরার দোকানের কাছেই ঝোপটা। ননী কাদা দিয়ে রূপো গালাবার মুচি গড়ছে। ওদের সঙ্গে খানিকটা গল্প করবার পরে নদীর ধারে এসে খানিকটা দাঁড়ালাম। ওপারে কালপুরুষ উঠেছে, নীল রিগেলের আলো নদীর জলে পড়েছে। নিস্তব্ধ সন্ধ্যায় নিঃসঙ্গ একা দাঁড়িয়ে ওপারের তারাটার দিকে চেয়ে থাকবার যে আনন্দ, যে অনুভূতি, তার বর্ণনা দেওয়া যায় না। কারণ অনুভূতির স্বরূপ তাতে বর্ণিত হয় না। অথচ কতকগুলো অর্থহীন কথা দিয়ে বর্ণনা করতে গিয়ে অনুভূতির প্রকৃতি সম্বন্ধে লোকের মনে ভুল ধারণা জন্মিয়ে দেওয়া হয়। এই অব্যক্ত, অবর্ণনীয়। আজ এই সন্ধ্যাতেই একটা উল্কাপাত দেখলাম ওপাড়ার ঘাটের মাঝামাঝি আকাশে। প্রথমে দেখা, তারপর নীল ও বেগুনি রং হয়ে গেল জ্বলতে জ্বলতে। জলে ছায়া পড়ল। আমি অমন ধরনের উল্কাপাত দেখিনি। আজ এখানে বেশ শীত পড়েছে। দুপুরের আগে ফুল ফোটা মাঠে বেড়াতে যাওয়া আমার প্রতিদিনের অভ্যেস। আজ আকাশ কি অদ্ভুত ধরনের নীল। কুঠির সেই দেবদারু গাছটা, কানাই ডোঙর গাছ, শিরীষ, তিত্তিরাজ কি সৌন্দর্যে দেখাচ্ছে নীল আকাশের পটভূমিতে। মাঝে মাঝে দু একটা চিল উড়ছে বহু দূরে নীল আকাশের পথে। এসব ছবি মনে করে রাখবার জিনিস। কি আনন্দ দেয়, কত অননুভূত ভাব ও অনুভূতির সঙ্গে পরিচিত করে এরা। প্রকৃতির একটা বৈশিষ্ট্য এই যে নির্জন স্থানে প্রকৃতির এই রূপ মনে নতুন ধরনের অনুভূতি ও চিন্তা এনে দেয়। এ আমি জীবনে কতবার দেখলাম। তার প্রমাণ পাই প্রতি সন্ধ্যায় আজকাল কুঠির মাঠ থেকে ফেরবার পথে। নিভৃত সন্ধ্যায় আমাদের ঘাটে দাঁড়িয়ে ওপারের চরের আকাশে প্রথম ওঠা দু চারটে নক্ষত্রের দিকে যখন চেয়ে থাকি, তখনই বুঝতে পারি যে দেবলোকের সংবাদ তখন আমার মনের নিভৃত কন্দরে ওই রিগেল বা অন্য অজানা নক্ষত্র বহন করে আনে। সে গহন গভীর উদাত্ত বাণী অমৃতের মতো মনকে বৈচিত্র্যময় করে। সাধারণ পৃথিবীর কত ঊর্ধ্বলোকের আয়তনে মনকে উঠিয়ে নিয়ে যায় এক মুহূর্তে। এ একটা বড় সত্য। বড় বড় সাধক, কবি, দার্শনিক, সুরস্রষ্টা, চিত্রকর, শিল্পী, যাঁদের চিন্তা আর ভাব নিয়ে কারবার, এ সত্যটা তাঁদের অজ্ঞাত নয়। এই জন্যই এমারসন বলেছেন, এভরি লিটারারি ম্যান শুড এমব্রেস সলিটিউড অ্যাজ এ ব্রাইড। এ সম্বন্ধে বিখ্যাত ঔপন্যাসিক হিউ ওয়ালপোল গত জুলাই মাসের অ্যাডেলফি কাগজে বড় চমৎকার একটা প্রবন্ধ লিখেছেন। নির্বাসিত দান্তে বলেছিলেন, কি গ্রাহ্য করি আমি যতক্ষণ আমার মাথার উপর আছে নীল আকাশ আর অগণ্য তারকালোক। জার্মান মিস্টিক একহার্ট কখনো লোকের ভিড়ে বা শহরের মধ্যে থাকতে ভালোবাসতেন না। তাঁর আওয়ার হার্টস ব্রাদারহুড গাথাগুলির মধ্যে অনেকবার উল্লেখ আছে এ কথার। ও কথা যাক, আমি নিজের একটা ভুল আবিষ্কার করেছি। যাকে এতদিন বলে এসেছি ধুর ফুল, তার আসল নাম হলো এড়াঞ্চির ফুল। ধুরফুল লতার ফুল বিলবিলেতে ছিল, সাদা বড় বড় ফুল ফুটতো, পুঁটি দিদি বলছিল। আজকাল আর দেখা যায় না। শ্যামলতা, ভোমরা লতার ফুলও এ সময় ফোটে। আগে নাকি আমাদের পাড়ার ঘাটে শ্যামলতার ফুল ফুটে বৈকালের বাতাসকে মধুর অলস গন্ধে ভরিয়ে দিত। আজকাল সে লতাও নেই, সে ফুলও নেই। কাল সন্ধ্যার পরে অন্ধকারে কুঠির মাঠে বেড়াতে বেড়াতে রঙিন অস্ত আকাশের দিকে চেয়ে অন্ধকার আকাশের পটভূমিতে কত বিচিত্র ধরনের গাছপালার সীমারেখা দেখলাম। এদের এখানে যা রূপ, তা এক যদি ভারতবর্ষের মধ্যে মালাবার উপকূলে এবং আসাম ও হিমালয়ের নিম্ন অঞ্চলের অধিত্যকায় থাকে, আর কোথাও সম্ভব বলে মনে হয় না। ছোট এড়াঞ্চির ফুল সকলের ওপরে টেক্কা দিয়েছে। কাল যখন মাঠের মধ্যে দিয়ে বেলেডাঙার গোয়ালপাড়ায় গেলাম, উঁচু নিচু মাটি ও ডাঙা পাশে রেখে ফুল ফোটা বড় বড় বনঝোপের নিচে দিয়ে কত কি পাখি বেড়াচ্ছে ঝোপের নিচে শুকনো পাতার রাশির ওপরে। কাঁটাওয়ালা সেই সবুজ লতাটায়
থোকা থোকা ফুল ফুটেছে। খুকু বললে বনতারা। নামটি ভারী সুন্দর, কিন্তু ঠিক বুঝতে পারা গেল না ও কোন লতার কথা বলছে। আর চারিদিকে অজস্র সম্ভারে ঢেলে দেওয়া ছোট এড়াঞ্চির ফুল, বনে ঝোপে, বাবলা গাছের মাথায়, কুল গাছের ডালে, বেড়ার গায়ে, ডাঙাতে, যেদিকেই চাই সেই দিকেই ওই সাদা ফুলের রাশি। আমি বাংলায়ও বনের এমন রূপ আর কখনো দেখিনি। যদি জ্যোৎস্না রাত্রে এই রূপ দেখতে পেতাম। একদিন ছিলাম কলকাতায়, ওরিয়েন্টাল সোসাইটির প্রদর্শনীতে। এবার নন্দলাল বসুর দুখানি বড় সুন্দর ছবি দেখে অত্যন্ত আনন্দ পেয়েছি। খুকু ও জাহ্নবীর মেয়ে খুকি সঙ্গে ছিল, তারাও দেখেছে। তবে নন্দবাবুর ছবি তারা কি বুঝবে? ওদের দেখালুম বায়োস্কোপ, জু, সার্কাস, আর এখানে ওখানে নিয়ে বেড়ালুম। একদিন সজনী দাসের বাড়ি, একদিন নীরদের বাড়ি, একদিন নীরদ দাশগুপ্তর ওখানে। দুঃখ হলো যে এখানে এ সময় সুপ্রভা নেই। কাল নৌকায় বনগা থেকে এলাম। কি অদ্ভুত রূপ দেখলাম সন্ধ্যায় নদীর। শীতও খুব, অন্ধকার হয়ে গেল। কলকাতার হইচইয়ের পরে এই শান্ত সন্ধ্যা, ফুল ফোটা বন, মাঠ, কালো নিথর নদী জল মনের সমস্ত সংকীর্ণ অবসাদ দূর করে দিয়েছে। চালতে পোঁতার বাঁকে বনের মাথায় প্রথম একটি তারা উঠেছে। কত দূর দেশের সংবাদ আলোর পাখায় বহন করে আনছে আমাদের এই ক্ষুদ্র গ্রাম্য নদীর চরে, আমার মনের নিভৃত কোণে। ঘাটে যখন নামলুম তখন খুব অন্ধকার হয়ে গিয়েছে। খুকু ও আমি জিনিসপত্র নিয়ে বাঁশবনের অন্ধকারে ভয় ভয় বাড়ি এলুম। খুকু তো একবার ভয়ে চিৎকার করে উঠল কি দেখে। ভয়ের কারণ এই যে এ সময়ে আমাদের দেশে বাঘের বড় ভয় হয়। দুপুরে কুঠির মাঠে বেড়াতে গিয়ে কুঠির এদিকে বনের মধ্যে সেই যে ঢিবিটা আছে সেখানে খানিকটা বসলুম। তারপরে একটা নাবাল জমি, আর ওপারে সেই বটগাছটা। আকাশ কি অদ্ভুত নীল। ছোট এড়াঞ্চির ফুল এখনো ঠিক সেই রকমই আছে, কদিন আগে যা দেখে গিয়েছি। সৌন্দর্য এখনো ম্লান হয়নি। প্রায় 15 দিন ধরে এর সৌন্দর্য সমানভাবে রয়েছে, এতটুকু ক্ষুণ্ণ হয়নি। এ বড় আশ্চর্যের কথা। এমন কোনো বনের ফুলের কথা আমার জানা নেই যা ফুটন্ত অবস্থায় এতদিন থাকে। বালজাকের গল্পটা অ্যাথেসমাস তখনই পড়ে সবে বেড়াতে গিয়েছি। আকাশ যেন আরো নীল দেখাচ্ছিল, বন ফুল ফোটা ঝোপ আরো অপরূপ দেখাচ্ছিল। নাইতে গিয়ে বাঁশতলার ঘাট পর্যন্ত সাঁতার দিয়ে এলাম। বিকেলে ক্যাম্পটুলটা নিয়ে গিয়ে কুঠির সেই ঢিবিটাতেই অনেকক্ষণ বসে রইলাম। রোদ রাঙা হয়ে গেল, ওপারের শিমুল গাছটার মাথার উপর উঠে গেল। তখনও আমি চুপ করে বসেই আছি। কি ভয়ানক শীত পড়েছে এবার। এই যে লিখছি আঙুল যেন অবশ হয়ে আসছে। আমার সামনে পেছনে ফুল ফোটা সেই ঝোপ, বন, পাশেই নদী। একবার ভাবলুম বেলেডাঙায় যাব, কিন্তু শেষ পর্যন্ত উঠতে পারা গেল না এই সৌন্দর্য ভূমি ছেড়ে। নির্জন সন্ধ্যায় প্রতিদিনের মতো নদী তীরে দাঁড়িয়ে পৃথিবীর পারের দুটি লোকের দিকে চুপ করে চেয়ে দাঁড়িয়ে রইলুম। ওপারের চরের ওপরে উঠেছে কালপুরুষ, তারপর এখানে ওখানে ছড়ানো 2-4-10টা তারা। এই নিভৃত সন্ধ্যার আনন্দ সম্পূর্ণ আধ্যাত্মিক। আমি দেখছি কুঠির মাঠের যে আনন্দ তার প্রকৃতি অ্যাস্থেটিক, কিন্তু এই জনহীন নদী তীরে কুঁচ ঝোপ, বাঁশবন, ওপারের খড়ের মাঠ, এদের সবার ওপরকার ওই দুটি লোক যে বাণী প্রাণে এনে পৌঁছে দেয় তা বিশ্বলোকের এবং অন্তরলোকের যিনি অদৃশ্য অধিদেবতা তাঁর বাণী। আজকাল যেন তার প্রকৃতি একটু একটু বুঝতে পারি, আর আসলে বুঝতে ওইটুকু পারি বলেই তো তা আমার কাছে তাঁর বাণী এক পরম সত্য, নইলে তো মিথ্যে হতো। যা ধরতে পারিনে, বুঝতে পারিনে, আমার কাছে তা ব্যর্থ। কাল দুপুরে রোদে পিঠ দিয়ে বসে অনেকগুলি ভালো ভালো ফরাসি গল্প পড়লাম। তারপর স্নানের পূর্বে কুঠির মাঠে বেরিয়ে এলাম। যে জায়গাটাতে অনেক দিন যায়নি সেই চারিদিক বনে ঘেরা ধূর ফুল ফোটা ঝোপের বেড়া দেওয়া মাঠের মধ্যে বসে রইলাম। শীতের দুপুরে নীল আকাশের রূপ আর সূর্যাস্তের রূপ এদের অন্য কোনো ঋতুতে দেখা যায় না।
শীতকালে ইসমাইলপুর আর আজমাবাদের দিগন্তব্যাপী মাঠের প্রান্তে রাঙা সূর্যাস্ত দেখে ভাবতাম এ বুঝি বিহারের চরের নিজস্ব সম্পত্তি। কিন্তু এবার দেখলাম বাংলাদেশেও অমনি রক্তাভ অস্তদিগন্ত স্বমহিমায় প্রকাশ পায়। আজ বিকালেও সূর্যাস্তের শোভা দেখবার জন্য কুঠির মাঠে গিয়ে এক জায়গায় কটা রোদ পোড়া ঘাসের উপর গায়ের আলোয়ানখানা বিছিয়ে অনেকক্ষণ বসে রইলাম। ডাইনে একটা বাবলা গাছের শুকনো মগডালে অনেক পাখি এসে বসে যেন নামজাদা চীনে চিত্রকরের একটা ছবি তৈরি করেছে। সামনের বনঝোপ, কুঠির শিরিষ গাছে রোদ ক্রমে রাঙা হয়ে এলো। নীল আকাশের কি রূপ! বারাকপুরে আর হয়তো কখনো আসবো না। কুঠির মাঠ আর দেখবো কিনা কি জানি। আজকার এই অপরাহ্ন যেন চিরদিন মনে থাকে, এর সুখ, আনন্দ ও এর দুঃখ। মাঠ থেকে উঠে গেলাম গঙ্গাচরণের দোকানে। সেখানে সবাই বসে দেশ বিদেশের গল্প করছে। অশ্বিনী যাত্রা দলের বাজিয়ে এখানেই ঘর বেঁধে বাস করে। তার বাড়ি পূর্ণগোসাই বলে একটা লোক এসেছিল। সে এখানে এসে গল্প করে গিয়েছে যে সে বিলেত ঘুরে এসেছে। প্রমাণস্বরূপ বলেছে কোথায় নাকি প্রকাণ্ড পিতলের মূর্তি সে দেখেছে। এ দ্বীপে একখানা পা, আর একটা দ্বীপে আর একখানা পা, তার তলা দিয়ে সে জাহাজে করে গিয়েছে। একটা অকাট্য প্রমাণ অবশ্যই যে সে লোকটা বিলেতে গিয়েছিল। আজই যাবার কথা ছিল, কিন্তু খুকু বললে আজ থাকুন। গত শনিবারে খুকুদের বাড়ি বারাকপুরে গিয়েছিলাম। ও দাঁড়িয়ে রইল পৈঠেতে আসার সময়। সকালে গোসাই বাড়ির পাঠশালা এক্সামিন করতে গেলাম। বোষ্টমবড়ির বাড়ির সামনে বড় বটগাছের তলায় যুগল বসে কথা বলছে একজন বৃদ্ধ মুসলমানের সঙ্গে। বৃদ্ধ বলছে, আমাদের দিন পার হয়ে গিয়েছে, বেলা 4টে, এখন ছোট ছোট ছেলে মেয়েদের পথ দেখাও, পথ দেখাও। কথাটা আমার বড় ভালো লাগলো। দুপুরে 8-এর ধারে মাঠে যেমন রোজ বেড়াতে যাই, আজও গেলাম। দুপুরের আকাশ যেমন নীল, অপরূপ নীল, এমন কিন্তু অন্য কোনো সময় পাইনি। দুপুরের পরে খুকু এসে অনেকক্ষণ ছিল, তাই দুপুরে কিছু লেখা হয়ে উঠল না। বিকেলে আমি গিয়ে কুঠির মাঠে একটা নিভৃত স্থানে গায়ের আলো আনখানা ঘাসের ওপর বিছিয়ে তার উপর চুপ করে বসে রইলাম। এতে যে আমি কি আনন্দ পাই, একটা অনুভূতি হলো আজ। ঠিক সেই সময় রাঙা রোদভরা আকাশের নিচের গাছপালায় আঁকা বাঁকা শীর্ষদেশ লক্ষ্য করতে করতে সকালে উঠে নৌকোতে আবার বনগাঁয়ে যাচ্ছি। জলের ধারে ধারে মাছরাঙা পাখি বসে আছে নলবনে। কাঁটা কুমোরে লতায় থোকা থোকা সুগন্ধ ফুল ধরেছে, তবে ফুলের শোভা নেই, গন্ধই যা আছে। বড়দিনের ছুটি শেষ হলো, আবার কলকাতায় ফিরতে হবে। কে জানে কবে আবার দেশে ফিরতে পারবো। শুনছিলেন বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসাধারণ দিনলিপি তৃণাঙ্কুর ৪র্থ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।